আমার কথা একদম বিশ্বাস করবেন না, আমি যা বলছি সব মিথ্যা। এই কলকাতার ইতিহাসের শুরু কবে থেকে? কলকাতার একটা নিজস্ব ঐতিহ্য, নিজস্ব গল্প, নিজস্ব একটা ইতিহাস ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কলকাতা শহরের পত্তন নাকি চোপচার্ণক তিনি করেছেন, এইটার কি আদৌ কোনো ভিত্তি আছে? কি চোপচার্ণক? সে নাকি ওই 24 আগস্টে সে নাকি কলকাতার পত্তন করলো। 16ই মে 2003 সালে সেই ঐতিহাসিক রায় দিলেন যে 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়, চোপচার্ণকও কলকাতার প্রতিষ্ঠাতা হতে পারে না। আমরা যখন ইতিহাসটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, আমরা সেগুলোকে বিলিভ করতে চেষ্টা করি। BELIEV, তার মধ্যে দেখুন একটা LIE আছে, লাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমাদের বিশ্বাসের মধ্যেও একটা মিথ্যার জায়গা লুকিয়ে থাকতে পারে। আজকে যে একই চালচিত্রে আমরা দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে দেখছি, এইটাও শুরু হলো আমাদের পরিবার থেকে 1610 সালে। আচ্ছা, মানে কলকাতার পুজোর ইতিহাস শুরু 1610। একদম। একটা দলিল রচনা হলো যেখানেতে সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা এই 3টে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 1300 টাকার বিনিময়ে। ওই যে বইতে পড়া মাত্র 1300 টাকায় কলকাতা বিক্রি হয়ে গেল, না, সে গল্প মিথ। নমস্কার। এই কলকাতার মাঝেই আছে আর একটা কলকাতা। তো সেই যে আর একটা কলকাতা, কলকাতার ইতিহাস নিয়ে আজকে এমন কিছু কথা হয়েছে যেটা আপনার ইতিহাস সম্পর্কে জানা, জ্ঞান কিংবা কলকাতা সম্পর্কে ধ্যান ধারণা, মানে কলকাতার পুরনো কলকাতা, তার সম্পর্কে ধ্যান ধারণাকে পরিবর্তন করে দেবে। আজকে আমাদের অতিথি দেবর্ষী রায়চৌধুরী। তিনি বিখ্যাত রায়চৌধুরী পরিবারের সন্তান এবং বংশধর। তার থেকে কলকাতার ইতিহাস সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ, বিতর্কিত এবং অবাক করা তথ্য জানব। তবে এপিসোড শুরুর আগে, কলকাতা যেমন খুব আমাদের প্রিয় শহর, আর কলকাতার প্রিয় শহরে আমাদের খুব প্রিয় খাদ্য বিরিয়ানি। আজকে এপিসোড স্পন্সর বিরিয়ানিজম। যারা আপনারা বিরিয়ানির ভক্ত, তারা ডেফিনেটলি বিরিয়ানিজমে আসতে পারেন। এটা এই মুহূর্তে ট্রেন্ডিং এবং ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড বাংলা থেকে। শ্রীরামপুরের মাহেশে বিরিয়ানিজমের প্রথম আউটলেটটি খোলে, এরপর একটি বিশাল আউটলেট জাস্ট কয়েক কিলোমিটার দূরে শ্রীরামপুরের মেন মার্কেট এরিয়া BP দে স্ট্রিটে খুলতে চলেছে। বিরিয়ানিজমের অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি লাভারদের জন্য এটা কিন্তু মাস্ট ভিজিট একটি ডেস্টিনেশন। তো চলুন বিরিয়ানির গল্প শেষ করে এবার একটু কলকাতার গল্পে ফিরে আসা যাক। অনেক কিছু প্রশ্ন আপনার থেকে জানার আছে। প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের কলকাতা, এই কলকাতার ইতিহাসের শুরু কবে থেকে? দিস ইজ আ $1 মিলিয়ন কোয়েশ্চেন যদি বলা যায়। দেখুন, যদি আমরা ইতিহাসকে যদি আমরা বিচার করি, তাহলে দেখতে পাবো যে পিছতে আমরা চলে যাব সেই মহাভারত রামায়ণের যখন রচনা হয়েছিল, লেটার ভেদিক পিরিয়ড বা আর্লি ভেদিক পিরিয়ড আর লেটার ভেদিক পিরিয়ডের ওই ট্রান্সফরমেশনের ওই পিরিয়ডটাতে যদি আমরা ফিরে যেতে হবে। তার কারণ হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে এই যে কলকাতা আজকে যা জিওগ্রাফিক্যাল ল্যান্ড, তখন কলকাতার নাম নাই থাকতে পারে। আমি যেমন একটা কাল্পনিক নাম বলি, সেই সময় হয়তো এই জায়গার নাম পটাশপুর। কারণ আমাদের প্রত্যেকেরই আমাদের যে অফিসিয়াল নাম আছে এখন, তাছাড়াও আমাদের পিসি, মাসি, কাকা, জ্যাঠা একটা অন্য নামে ডাকে। মানুষটা তো আমি একই। বা ইনফ্যাক্ট ভারতবর্ষের খুব মানে নতুন ইতিহাসেও বহু শহরের নাম বদলেছে, যেমন মাদ্রাজ চেন্নাই হয়ে গেছে বা ইত্যাদি। হ্যাঁ, তো জিওগ্রাফিক্যাল ল্যান্ড, তো এই যে কলকাতা যে জায়গায়
তৈরি হয়েছে বা ডেভেলপ করেছে, বা আমরা যে জায়গায় বসবাস করছি বা আজকে যে পডকাস্ট করছি যে জায়গায় বসে করছি, তাহলে সেই জায়গার ইতিহাসটা যদি জানতে হয় তাহলে আমরা ফিরে যেতে হচ্ছে সেই মহাভারত রামায়ণের সময়। আজ থেকে 3000 বছর আগে দেখা যাচ্ছে যে 3টে কিংডম রয়েছে, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। অঙ্গ হচ্ছে বর্তমান বিহার, ঝাড়খণ্ড, এই জায়গাটা। বঙ্গ হচ্ছে বঙ্গদেশ, যে জায়গায় আমরা রয়েছি বর্তমানে, এবং কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা। এগুলো হচ্ছে কিংডমস। রামায়ণের সময় দেখা যাচ্ছে যে এই কিংডমসগুলো নাকি দশরথের আন্ডারেতে, ডমিনিয়নে রয়েছে। মহাভারতে দেখা যাচ্ছে যে এই অঙ্গ বা কলিঙ্গর কিছুটা অংশ নাকি কর্ণ দখল করছে কৌরবদের হয়ে, এবং বঙ্গতে সমুদ্রসেনা বা চন্দ্রসেনা যারা রয়েছেন এখানকার রুলার, তো তারা কৌরবদের অ্যালাই। এবং তারা দেখা যাচ্ছে যে মহাভারতের যে যুদ্ধ, সেইখানেতে ভীম এবং ঘটোৎকচের সঙ্গে ভীষণভাবে লড়াই করছে এই দুজন সমুদ্রসেনা এবং চন্দ্রসেনা, যারা বঙ্গকে রিপ্রেজেন্ট করছে এই যুদ্ধে। এবং অর্জুন যখন নাকি তীর্থে বেরিয়েছিলেন তখন তিনি বঙ্গদেশে এসেছিলেন এবং এই সমস্ত জায়গাতে নাকি উনি তীর্থ করেছিলেন বলা হচ্ছে। মানে বিভিন্ন পর্বে মহাভারতে দেখা যাচ্ছে যে বারবার বঙ্গের উল্লেখ এসেছে। আচ্ছা। এবং সেখানেতে বঙ্গদেশকে ভীষণভাবে উন্নত একটা কিংডম হিসেবে সেখানে দেখানো হচ্ছে এবং খুব পাওয়ারফুল কিংডম। তাহলে দেখা যাচ্ছে যে এই বঙ্গদেশ মহাভারতের সময় বা রামায়ণের সময় তার উল্লেখ আমরা পাচ্ছি। এটা গেল দুটো এপিক্যাল। এরপর যদি আমরা দেখি বুদ্ধিস্ট স্ক্রিপ্ট সংযুক্তা নিকাই, সেখানে এই জায়গার বর্ণনা রয়েছে। কালিদাসের রঘুবংশম, সেখানেতে এইখানকার বর্ণনা রয়েছে। তারপরেতে দান্দিনীর দশকুমার চরিত্রম, সেইখানে এই বঙ্গদেশ বা দক্ষিণবঙ্গের সেখানে বর্ণনা রয়েছে। তারপর লক্ষণ সেনা ধৈর পাওয়ানা দূতাম, এইখানে দেখা যাচ্ছে যে এই জায়গার ঠিক যেভাবে আমাদের মগধের ডেসক্রিপশন আমরা হিউয়েনসাংয়ের থেকে পাই, যে মগধ কি বিশাল একটা রাজধানী ছিল, বিশাল অট্টালিকা বাড়ি, বিশাল বিশাল রাস্তা, এইসব তো আমরা পেয়েছি হিউয়েনসাংয়ের অ্যাকাউন্টস থেকে। এই বই থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে বলছে বঙ্গদেশে সেই সময় এটাকে সিটি অফ প্যালেসেস বলা হয়েছে। আচ্ছা। আমরা সিটি অফ প্যালেসেস পরবর্তী সময় কলকাতাকে হয়তো ব্রিটিশ পিরিয়ডেতে বলা হয়েছে সিটি অফ জয় কলকাতা বা মান্ডুকে বলা হয়েছে, কিন্তু এই দেখা যাচ্ছে লক্ষণ সেন ধৈনীর এই বইতে এখানেতে এই পিরিয়ডটাকে, এই সময়কে এখানে ভীষণভাবে উন্নত একটা সিভিলাইজেশন রয়েছে এবং সেখানে প্রাসাদ তুল্য সব বাড়ি। ঠিক যেভাবে মগধের ডেসক্রিপশন আমরা পাই, এই অঞ্চলের ডেসক্রিপশন আমরা কিন্তু এই বই থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা। তারপরেতে ক্লডিয়াস টলেমি, গ্রিক, ভীষণভাবে আমরা সবাই তার নাম জানি, তার কাজ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তিনি জিওগ্রাফিয়া বলে একটা বিশ্ববিখ্যাত একটা গবেষণামূলক বই লিখেছিলেন। তিনি কিন্তু ইন্ডিয়াতে কোনোদিন আসেননি, কিন্তু তিনি এই পুরো দক্ষিণ এশিয়ার বা এর ম্যাপ তৈরি করেছিলেন এবং সেইখানেতে গঙ্গে বলে একটা পোর্ট দেখাচ্ছেন। আচ্ছা। যেটা পরেশচন্দ্র দাশগুপ্ত পরবর্তী সময় যেটাকে নির্ধারণ করেছেন যে চন্দ্রকেতুগড় বলে। এবং এই বই এবং তারপরেতে হচ্ছে পেরিপ্লাস অফ এরিথ্রিয়ান সি, এই বইতে দেখা যাচ্ছে যে এরা বলছে এই চন্দ্রকেতুগড় বা গঙ্গে পোর্ট, এখান থেকে শয়ে শয়ে জাহাজ ইস্টার্ন রোমান এম্পায়ারেতে যাচ্ছে এবং সেখানে যাচ্ছে কি সিল্ক, কারণ এখানকার সিল্ক ওখানকার মহিলারা পরতে খুব পছন্দ করেন। মানে এখান থেকে যে কোন সময় হবে তখন, এটা তো হচ্ছে একদম মানে একদম জাস্ট সি বা এডি শুরু হচ্ছে সেই পিরিয়ডের গল্প। এটা একদম 2000 বছর একদম একদম তাই। তো দেখা যাচ্ছে 2000 বছর আগেও এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে যে
পশ্চিমবঙ্গ বা মানে বঙ্গপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ, একদম দক্ষিণবঙ্গ থেকে আমাদের রোমান সাম্রাজ্যে তখনও শয়ে শয়ে জাহাজ যাচ্ছে, সমুদ্র মারফত বাণিজ্য হচ্ছে একদম। এবং এটা কোনো ভারতীয় বা আমাদের কলকাতায় বসে গল্প কথা নয়, এটা লিখছে গ্রিসেতে বসে টলেমি। তো সুতরাং ওয়েস্টার্নদের ক্রিয়েটেড যে হিস্ট্রিগুলো আছে সেগুলোর বাইরেও সম্ভবত আর একটা ইতিহাস ছিল। এই যে ভাস্কো ডা গামার ভারতবর্ষের আবিষ্কার, তাহলে এটা তো তার প্রায় 1400 বছর আগেকার কথা হচ্ছে। তাই তো ভাস্কো ডা গামা তো একটা সি রুট আবিষ্কার করেছে, ভারতকে তো আবিষ্কার নয়। যখন সিল্ক রুটটা যখন বন্ধ হয়ে গেল, যখন আরবসরা ওটা অটোমান তুর্কসরা দখল করে নিয়েছে, তখন ওই রুটটা ওরা বন্ধ করে দিয়েছে। এবার ব্যবসা বাণিজ্য কিভাবে সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে করব, তাই জন্য সমুদ্রেতে সব বেরিয়ে পড়লো। বার্থোলোমিউ ডায়াস প্রথম বেরোলো, সে ওই একদম সাউথ আফ্রিকার টিপ অব্দি এলো, কেপ অফ স্টর্মস নাম দিয়ে ফিরে চলে গেল, আর এগোতে পারলো না। ভাস্কো ডা গামা তারপর এগোলো, মাদাগাস্কার দিয়েছে, কালিকাটে জামোরিনের ওখানেতে নামলো, ঠিক আছে, এসে পৌঁছলো, সেটা 1498। তো এই আমরা যখন যে সময়কার কথা বলছি সেটা একদম 1400 বছর আগের কথা। এগুলো তো গেল লিটারারি এভিডেন্স। এবার আসি আর্কিওলজিক্যাল এভিডেন্সে। কলকাতার 3টে জায়গায় খনন কার্য হয়েছে। কোথায় কোথায়? একটা হচ্ছে কলকাতার খুব কাছে চন্দ্রকেতুগড়, একটা হচ্ছে দমদমে ক্লাইভ হাউস, যে ক্লাইভ হাউসটা একসময় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছারি বাড়ি ছিল, এবং আর একটা হয়েছে কলকাতার বুকে খনন কার্য, যেখানে কিছু জিনিস পাওয়া গেছে হচ্ছে, এটা হচ্ছে বেথুন কলেজ। এই 3টে জায়গায় যে খনন কার্য হয়েছে বা যে জিনিসগুলো মাটির তলা থেকে উঠে এসছে, 7টা স্তর পাওয়া গেছে, সর্বশেষ স্তরে 3টে কঙ্কাল পাওয়া গেছে, এবং অসংখ্য সিলস পাওয়া গেছে, যেগুলো কোন পিরিয়ড ডেটেড ব্যাক, যেটা সেটা হচ্ছে সুঙ্গা পিরিয়ড। কে সুঙ্গা? পুষ্যমিত্র সুঙ্গা, যে অশোকের নাতি বৃহদ্রথকে হত্যা করে প্রথম ব্রাহ্মণ ডাইনাস্টি নিয়ে এলো ভারতবর্ষে। তাহলে সুঙ্গা পিরিয়ড, 2nd সেঞ্চুরি বিসি। তাহলে সেইখানকার তখনকার সিলসগুলো পাওয়া গেল কোথায়? কলকাতা এবং তার আশেপাশে। তারপর কুষাণ পিরিয়ড, গুপ্তা পিরিয়ড, পর পর সব সিলসগুলো পাওয়া যাচ্ছে, ফিগারাইন্স পাওয়া যাচ্ছে, এইগুলো সব পাওয়া গেল। এবং তার থেকে প্রমাণ হয় যে সাউথ ইস্ট এশিয়াতে এইখান থেকে, এবং পরবর্তী সময়ে তাম্রলিপ্তর যে পোর্ট, সেখান থেকে ট্রেডিং চলছে। একটা যেখানে সিভিলাইজেশন নেই, যদি একদম আমি ধরে নিলাম একদম গ্রাম্য একটা পরিবেশ, একদম রুরাল, তাহলে সেখান থেকে ট্রেডিং তো হতে পারে না। যেখানেতে বিদেশ থেকে জাহাজ আসছে, ট্রেড সেন্টারেতে তো তার তো একটা নিজস্ব একটা অ্যাট্রিবিউটস রয়েছে, একটা ট্রেডিং সেন্টার। একটা রুরাল এরিয়া ট্রেডিং সেন্টার কোনোদিন হতে পারে না। একটা ট্রেডিং সেন্টার থেকে একটা বড় শহরের জন্ম সময়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে লিটারারি এভিডেন্সগুলো আমাদের সামনে বিভিন্ন সময় উঠে এসছে, যেগুলো কথাগুলো বললাম, আর্কিওলজিক্যাল যে এভিডেন্সগুলো উঠে আসছে, দেখুন টাইম পিরিয়ড ম্যাচ করে গেল। তাহলে এই বঙ্গদেশ, দক্ষিণবঙ্গ বা কলকাতা তার আশেপাশের অঞ্চল, উন্নত যে একটা সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা যে সেই 2000 বছর আগে ছিল, এ নিয়ে তো কোনো সন্দেহ প্রকাশের কোনো জায়গা নেই আর আমাদের কাছে। এবং ওই মহাভারত বা রামায়ণের পিরিয়ডে যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ বলা হয়েছে, এবং 3টেকে উন্নত সিভিলাইজেশন বলা হয়েছে, উন্নত কিংডমস বলা হয়েছে, সেটা ওই 2টো এপিকে লেখা হয়েছে আরও পেছনে। তাহলে তখন থেকেই এপিকটা তো কি, যিনি লিখছেন তার চারপাশে তিনি যা দেখছেন সেটাই তো লিখছেন। তাহলে ব্যাসদেব হোক, বাল্মীকি হোক, অন্য আর যেই লিখেছেন, তাহলে তার মাথায় যে নলেজটা রয়েছে, সেই নলেজটাই তো তিনি, যদি বঙ্গ, কলিঙ্গ, অঙ্গ বলে কোনো জায়গার নামই না জানতেন, তাহলে তিনি লিখতেন কি করে? বা সেই জায়গাকার রাজাদের কথা লিখতেন কি করে? তার জ্ঞানটা ছিল, তাহলে নলেজটা সেখানেতে তার কাছে ছিল। নলেজটা কিভাবে ছিল? কারণ সেইগুলো উন্নত জনপদ হিসেবে তাদের যে কর্মকাণ্ড, সেটার কথা সারা ভারতবর্ষের মানুষ বা তখন অন্য যে কিংডমসের মানুষরা তারা জানতো।
আমি আজকে এখানে বসে আজকে মুম্বাইয়ের কথা আমি জানতে পারছি, বা মুম্বাইতে একটা কোনো ব্রিজ তৈরি হচ্ছে, একটা নতুন কিছু বাড়ি তৈরি হচ্ছে, একটা টাওয়ার তৈরি হচ্ছে, আমি আমার জ্ঞানটা হচ্ছে বলেই তো আমি জানতে পারছি সেইখানকার কথা। আমি তো সেখানে যাচ্ছি না, কিন্তু সেই কথাটা আমার কাছে কোনো না কোনোভাবে সূত্র দিয়ে আসছে। তাহলে এই অঙ্গবঙ্গ কলিঙ্গর কথা তার মানে ব্যাসদেব বা বাল্মীকি তো এখানে বসে লেখেননি, যে জায়গায় বসে লিখেছেন তাহলে সেখানে সেই নলেজটা গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এখান থেকে কেউ কেউ ওখানেও গেছিল। রাইট, আমি সেইটাই বলতে চাইছি। এখানেতে আমাদের না ইতিহাসটা আমাদের এমনভাবে ছোটবেলা থেকে শেখানো হয় যে আমরা মানে যেটা দেখানোর চেষ্টা হয় তার বাইরে আমরা কল্পনা শক্তি করি না। তাহলে আপনি আমাকে বলুন, এই যে বলা হতো যে কলকাতা শহরের পত্তন নাকি একজন নির্দিষ্ট ইংরেজ সাহেব জোপচার্নক তিনি করেছেন, তিনি 3টে গ্রাম টাম কিনে কানে ইত্যাদি ইত্যাদি, এইটার কি আদৌ কোনো ভিত্তি আছে? ভিত্তি নেই, সেই জায়গাতেই আমি পৌঁছচ্ছি আস্তে আস্তে। আমি পরপর ক্রোনোলজিক্যালি যাচ্ছি এই জন্যে যে আমাদের দর্শকদের বুঝতে সুবিধে হয়। আমাদের কি হয়েছে, ব্যাপারটা হয়ে গেছে, আমরা যখন ইতিহাসটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় বা স্কুলেতে শেখানো হয় বা আমরা যে বইগুলো পড়ি না, আমরা সেগুলোকে বিলিভ করতে চেষ্টা করি। সেটাই ঠিক ধরে ওই বিলিভের স্পেলিংটা কি? BELIEVE। তার মধ্যে দেখুন একটা LIE আছে, লাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমাদের বিশ্বাসের মধ্যেও একটা মিথ্যার জায়গা লুকিয়ে থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু আমরা বিচার করি না। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বা আমি যারা ছাত্রছাত্রীদের আমি ক্লাস করাই বা সেমিনারেতে গিয়ে বলি, আমি সবসময় বলতে চাই যেটা, যে তুমি ইতিহাসের যখন ছাত্র ইতিহাস চর্চা করছো তখন তুমি নিজেকে একটা জাজের জায়গাতে বসাও। একজন জাজ হবে নিরপেক্ষ। আজকে আমাদের কোর্টেতে জাজরা কেন ওপরে বসে আর বাদী বিবাদী পক্ষ তলায় বসে কেন? একই লাইনে তো বুঝতে পারত। তার স্থানটা উপরে, নিরপেক্ষভাবে ওপর থেকে ইগলস আই দিয়ে বাদী বিবাদী পক্ষকে ওপর থেকে দেখবে। সেই জন্য জাজ ওপরে বসে এবং একজন জাজ হবে নিরপেক্ষ। দেখেছেন কোনো জাজ আমাদের, আমি ইন্ডিয়ান জুডিশিয়ারিতেই বলছি, কোনো জাজ কোনো সোশ্যাল অনুষ্ঠানেতে কোথাও যেতে দেখেছেন? কারোর ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারোর কোথাও সামাজিক জায়গাতে জাজদের যেতে দেখেছেন? গভর্নমেন্টের কিছু অনুষ্ঠান ছাড়া আপনি জাজদের দেখা পাবেন না, কারণ তারা কোনো সোশ্যাল অনুষ্ঠানেতে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি কোথাও যায় না। তাদের কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকতে পারবে না। কেন পারবে না? কারণ তারা যদি কোনো একটা বিয়ে বাড়িতে ধরুন গেল, যার আমন্ত্রণে গেছে, সেখানে আরও 5টা ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে দেখা হলো, বড় বড় লোকে, তার কেসটা যদি তার কাছে থাকে, প্রভাবিত হওয়ার একটা জায়গা থেকে যায়। তাই জন্য তারা সেই জায়গাটা থেকে অ্যালুফ থাকে। আমিও এইখানে ছাত্রছাত্রীদের বলতে চাই যে তুমি যখন ইতিহাস চর্চা করছো, তুমি আগে নিজেকে সেই বিচারকের জায়গায় নিয়ে যাও। কে কি বই লিখেছে সমস্ত বই ছুঁড়ে ফেলে দাও। পিসি সরকার জুনিয়র আমার ঘরেতে বসে, আমার ঘরটার নাম হচ্ছে ইতিহাস আড্ডাটোরিয়াম। পিসি সরকার সেখানে বলছে বইগুলোকে ছুঁড়ে ফেলে দাও। পিসি সরকার ইজ আ গ্রেট হিস্টোরিয়ান, এটা আমরা জানি না। এবং পিসি সরকারের সঙ্গে আমার অত্যন্ত মানে মধুর সম্পর্ক রয়েছে। উনি বারবার আমার বাড়িতে এসেছেন, আমি ওনার বাড়িতে গেছি এবং ওনার কাছ থেকে ইতিহাসের অসংখ্য গল্প আমি শুনি, খুব ভালো লাগে। ওনার কাছে ভাস্কো ডা গামার তলোয়ার রয়েছে। আচ্ছা, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো উনি করে বলেছিলেন যে ইতিহাসের বইগুলো বিশ্বাস করবে না, কারণ ইতিহাসের বইটা কোনো একজন লিখেছে। সে বায়াসড হয়ে লিখেছে কি আনবায়াসড হয়ে লিখেছে সেটা আমরা জানি না। কি পারপাস নিয়ে বইটা লিখেছে আমরা জানি না। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে বা 10 বছর আগে বইটা লেখা হয়েছে, আমাদের সামনে পাতাতে কিছু লেখা রয়েছে, কিছু ইনফরমেশনস আমরা পড়ছি, কিন্তু সেই ইনফরমেশনটা কতটা যুক্তিযোগ্য সেটা আমরা কিন্তু বিচার করছি না, আমরা ওই লেখাটাকে বিশ্বাস করে ফেলি। ঠিক আছে, কলকাতার ইতিহাসেও এরকম বহু লেখা আমাদের মাথায় সাইকোলজিক্যালি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই বিষয়ে আসছি। আমি ছাত্রছাত্রীদের যেটা বলি, তুমি যখন ইতিহাস চর্চা করবে তখন তুমি ভুলে যাও তুমি কে। তোমার কোনো জাতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কোনো দেশ নেই, তোমার কোনো কল্পনা শক্তি থাকবে না নিজস্ব, তোমার কোনো ইমোশনস থাকবে না। তুমি যখন এরকম একটা নিরেট জায়গাতে এসে পৌঁছবে
তখনই তুমি একমাত্র নিরপেক্ষভাবে ইতিহাসকে জাজ করতে পারবে, এবং যে কোনো ক্যারেক্টার ইতিহাসে, সেটা যেই হোক না কেন, তার জায়গায় নিজেকে প্লেস করে দেখো। সে যে কাজগুলো করেছিল, সেটা ঠিক না ভুল, তুমি হলে কি করতে? কোনো অন্য অপশনস ছিল করার? তাহলে বুঝতে পারবে সেই লোকটা কতটা ঠিক করেছে, কতটা ভুল করেছে। আমরা বাইরে থেকে ওই রাজা ওই করেছে, ভুল করেছে, মন্দির ভেঙেছে, ধ্বংস করেছে, খুন করেছে, এরকম আমরা বলে দিলাম। এই বলা আর বোঝাই দুটোর মধ্যে কিন্তু ভীষণ তফাৎ আছে, রাইট। আমরা ওপর থেকে সব জিনিসটি, ইতিহাসের জিনিসগুলো না, আমাদের সব থেকে বড় দোষ কি, আমরা ভারতীয়রা বা বাঙালিরা, আমরা ওপর থেকে জিনিসগুলো দেখি, আর কেউ কিছু বললো ওটাকে নিয়ে আমরা বিশ্বাস করে হ্যাঁ এটাই ঠিক। আমরা নিজেরা বিচার করে দেখি না, লজিক্যাল বিচার করে দেখি না যে যার সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে সেই পিরিয়ডটাকে আমরা বিচার করি না। সেই পিরিয়ডেতে সেই চেয়ারে যদি আমি বসতাম, আমার সামনে যদি ওই প্রবলেমসগুলো অ্যারাইজ করতো, আমি কি অন্য কিছু করতে পারতাম? আমার কি অন্য কিছু করার ক্ষমতা থাকতো, অপশনস থাকতো? ইফ নট, দেন হোয়াট দ্য পারসন হ্যাড ডান ইজ জাস্টিফাইড। এইভাবে কলকাতার ইতিহাসকেও আমরা ব্যাখ্যা করে করে আলটিমেটলি কলকাতার সত্য ইতিহাসটা আজকে মানুষের সামনে দেখাতে পেরেছি। ছোটবেলা থেকে আমরাও এই জোপচানা কলকাতার প্রতিষ্ঠাতা, তো কলকাতার এই রমরমা অবস্থাটা ছিল একদম একদম। এবং সেকেন্ড, যদি লিটারারি এভিডেন্সে আমরা ঢুকি, দেখব 1495 সালে বিপ্রদাস পিপলাই লিখছেন মনসা মঙ্গল। সেখানে কলিকাতা তার আশেপাশের অঞ্চলের বর্ণনা রয়েছে। এরপর 1510 সাল গুরু নানক, তিনি শক্তিপীঠ দর্শনে সারা ভারতবর্ষে তীর্থে বেরিয়েছেন। তিনি এসেছেন এই অঞ্চলেতে, যেটা ওনার বায়োগ্রাফার সতপাল সিং পরিষ্কারভাবে লিখেছেন। উনি কলকাতায় এসছেন এবং যে জায়গায় তিনি প্রায় 7 দিন ছিলেন সেটা হচ্ছে বর্তমানে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা বড়বাজারে, যেটা ওনার স্মৃতিতে গুরু তেগ বাহাদুর 1666-এ তৈরি করে দেন। তাহলে 1510 সালে কলকাতার অস্তিত্ব ছিল, যেখানে গুরু নানক এসে 7 দিন থেকে গেছেন। এরপর 1596 আবুল ফাজল লিখলেন আইনি আকবরী। সেখানেতে এই অঞ্চল থেকে কত রেভিনিউ আকবরের ট্রেজারিতে জমা পড়ছে তার পূর্ণাঙ্গ হিসাব রয়েছে। তাহলে যে জায়গায় একটা সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা, এগ্রিকালচার, ট্রেড যদি না থাকে, তাহলে রেভিনিউটা কোথা থেকে উঠছে? আর রেভিনিউটা গিয়ে ওখানে গিয়ে আগ্রাতে গিয়ে জমা পড়ছেই বা কিভাবে? এইগুলো আমরা ভেবে দেখি না। এরপর 1608 জাহাঙ্গীরের কাছ থেকে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এই 24 পরগনার 8টা পরগনা ফ্রম হালিশহর টু ডায়মন্ড হারবার নিষ্কর জায়গির গুরুদক্ষিণা হিসেবে পাচ্ছেন 1608। ঠিক আছে, এবার এই যে 1608 পিরিয়ডে আমরা চলে এলাম, সাবর্ণ পরিবার বা আমরা জায়গিরদার হলাম এবং তার সঙ্গে রায় ও চৌধুরী উপাধি পেলাম। তো সেই থেকে আমাদের পরিবারের নাম হলো সাবর্ণ গোত্রীয়। রায়চৌধুরী উপাধি নিয়ে যে লক্ষ্মীকান্তের পরিবার, তার নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এতদিন ধরে একটা মিসকনসেপশন ছিল সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ। বহু এসে জিজ্ঞেস করে, আপনারা মিউজিয়াম করেছেন, সাবর্ণ রায়চৌধুরী একটা ছবি রাখতে পারেননি? সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নয়, এটা আমাদের ফ্যামিলির নাম। এই একটা বড় মিসকনসেপশন ছিল এত বছর ধরে, যেটা সাবর্ণ গোত্র ছিল, সেখান থেকে রায়চৌধুরী উপাধি যে পরিবার, সেই পরিবারের নাম সাবর্ণ রায়চৌধুরী। আচ্ছা, পরিবারের নাম। এবং আজকে আমাদের পরিবারে 22,000 সদস্য সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। বাংলাতে আমাদের 5টা সেটেলমেন্ট, এখন সব থেকে বড় সেটেলমেন্ট বরিশা, যেখানে প্রায় 2,500 ফ্যামিলি মেম্বার। সারা কলকাতায় 5,000, এপাশে নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি, ওপাশে উত্তরপাড়া শহরটা আমাদের তৈরি রত্নেশ্বর রায়চৌধুরীর হাতে, ওপাশে পশ্চিম মেদিনীপুরে খেপুত, এবং আমাদের সব থেকে পুরনো যে জায়গা হালি শহর, হাভেলি শহর, যেটা পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের তৈরি। এই 5টা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গে আমাদের সেটেলমেন্ট। এবং কিছু মানুষ পূর্ববঙ্গে, যেহেতু কলকাতা যশোর এস্টেটের আন্ডারে ছিল, তো এবং লক্ষ্মীকান্ত সেখানকার মহামন্ত্রী রূপে কাজ করেছেন, তো কিছু পরিবারের মানুষকে উনি ওখানে চাকরি দিয়েছেন, ওখানেও বহু মানুষ থেকেছেন।
তো ওখানেও একটা ইতিহাস রয়েছে। তাহলে মূলত ব্রিটিশরা একটা শহর বানাচ্ছে, যে শহরটা পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠছে, সেই শহরের ক্রেডিবিলিটিটা নিজেদের কাছে নেওয়ার জন্য এই তত্ত্ব বা গল্পটা ছড়িয়ে দেওয়া। এবার এটার পেছনেও আরেকটু ব্যাপার আছে। আমি যদি বলি কলকাতার 300 বছর পালন হলো 1990 সালে 24শে আগস্ট, কেক কাটা হলো, বেলুন ওড়ানো হলো, বিশাল উৎসব হলো। এমন কি কোনো ডকুমেন্টেশন রয়েছে যেখানে কলকাতার 100 বছর বা 200 বছর সেখানে ব্রিটিশ ইন্ডিয়া পালন করেছিল? নেই। এটা কতটা ব্রিটিশরা করেছে আর কতটা ব্রিটিশদের তাবেদারি করা আমাদের বাঙালি পরিবারগুলো করেছে, এইখানে বড় প্রশ্ন এসে যায়। ওই 100 বছর তো কলকাতা ব্রিটিশরা পালন করেনি, 200 বছর পালন করেনি, 300 বছরে এসে বা তার কিছু বছর আগে থেকে হঠাৎ কলকাতার জন্মদিন নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল। জোপচার্নককে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা কি জানেন যে জোপচার্নকের যে ছবিটা আমাদের দেখানো হয়েছে সেটা আদৌ জোপচার্নকের নয়, সেটা একটা স্কটিশ ভদ্রলোকের ছবি। এটা একসময় ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া মাইক্রোপিডিয়াতে বেরিয়েছিল, সেটার এগেনস্টে কলকাতার কিছু মানুষ করেন, ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়াকে লেখেন যে জোপচার্নকের কোনো ছবি নেই সারা পৃথিবীতে কোথাও, কারণ তার জন্মবৃত্তান্ত, তার কর্মকাণ্ড পুরোটাই একটা বিতর্কিত বিষয়। আচ্ছা, জোপচার্নকের ছবিটা একটা সুন্দর দেখতে স্কটিশ ভদ্রলোকের ছবি কোনো সময় একটা পাওয়া গেছিল, সেটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো জোপচার্নক বলে, একটা বেশ সুন্দর ছবি, এবং সেই ছবি নিয়ে পরবর্তী সময় সিনেমা হয়ে গেল, অনেক গল্পগুলো পর রয়েছে। তো এই যে 1608 সালে আমরা জায়গির পেলাম, সেই সময় লক্ষ্মীকান্ত যে প্রথম কাজটা করলেন, তিনি একটা প্যান জায়গির অর্থাৎ হালিশহর থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত একটা পাকা রাস্তা বানালেন, যেটাকে বলা হয়েছে পিলগ্রিমস রোড ব্রিটিশ পিরিয়ডেতে, এবং তার আগে ওটাকে বলা হতো পুরাতন রাস্তা। আচ্ছা, তিনি আজকে যেখানেতে লালদিঘির পারে রাইটার্স বিল্ডিং, সেখানেতে কলকাতার প্রথম দোতলা পাকা বাড়ি সেখানে তৈরি করলেন, কাছারি বাড়ি। কত সালে তখন? এটা হচ্ছে ওই 1608-এর পর 1610-এ আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল, প্রথম সপরিবারে দুর্গাপুজো। অর্থাৎ আজকে যে একই চালচিত্রে আমরা দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে দেখছি, এইটাও শুরু হলো আমাদের পরিবার থেকে 1610 সালে। আচ্ছা, মানে কলকাতার পুজোর ইতিহাস শুরু 1610। একদম একদম। এবং এটা হয়তো অনেকেই জানেন না, এটা আপনার পডকাস্টের মাধ্যমেতে মানুষের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়া। আজকে কলকাতার দুর্গাপুজো ইনট্যাঞ্জেবল হেরিটেজের মর্যাদা পেয়েছে ইউনেস্কোর। তো সেইটার যে প্রস্তাবনা, যেটা ইউনেস্কোর কাছে গেছিল, তার প্রথম সই কিন্তু আমার। আচ্ছা, স্টেক হোল্ডার্স যারা দুর্গাপুজোকে কেন ইনট্যাঞ্জেবল হেরিটেজের আখ্যা দেওয়া হবে, তার সেই প্রজেক্ট রিপোর্টটা তো পাঠাতে হবে ইউনেস্কোকে, তবে তো তারা বিচার করবে, তারপর সেটা ডিক্লেয়ার করবে। একদমই তাই। তো ফাউন্ডার্স অফ কলকাতা দুর্গাপুজো হিসেবে তার হিস্ট্রি, তার সমস্ত কিছু, এবং প্রথম দাবিটা, প্রথম সইটা ছিল কিন্তু আমার। তারপরেতে অন্যান্য বনেদি বাড়িরা রয়েছে, বিভিন্ন বড় বড় ক্লাব রয়েছে, সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা রয়েছে, বিভিন্ন অন্যান্য হিস্টোরিয়ানসরা রয়েছে। এইরকম করে পুরো প্রস্তাবনাটা গেল ইউনেস্কোর হাতে। প্রথমবার তো ওরা বাতিল করে দিয়েছিল, এটা দ্বিতীয় প্রস্তাবনা। এইবার এটাকে ওরা মান্যতা দিল এবং কলকাতার দুর্গাপুজো ইনট্যাঞ্জেবল হেরিটেজ লিস্টে এসে গেল। তো এই তথ্যটা অনেকেই জানে না, কারণ এখানে তো স্টেক হোল্ডারদের একটা ব্যাপার থাকে। কলকাতার প্রথম দুর্গাপুজো সাবর্ণ রায়চৌধুরী পরিবার করেছে, 1610 থেকে আপনাদের দুর্গাপুজো শুরু। দুর্গাপুজো চলে আসছে। এরপরে ব্রিটিশরা তো বেশ কিছু বছর বাদে এলো। ব্রিটিশরা প্রথম আমরা তো কখন এলো? 1608-এ রয়েছি, 1610-এ দুর্গাপুজো শুরু হলো, প্রথম রাস্তাঘাট। তখনও ব্রিটিশরা আসেনি। কোথায় ব্রিটিশ? তখন এইখানে কারা রয়েছে? দ্য আর্মেনিয়ানস, দ্য পর্তুগিজ, দ্য ডাচ, এই বাকি ইউরোপিয়ানরা, তিনটে ইউরোপীয় জাতি এখানে তারা রয়েছে, এবং তারা এখানেতে ভলিউমনাস বিজনেস করছে লক্ষ্মীকান্তর আমলেতে। এবং সেখানেতে দুখানা পোর্ট, একটা সুতালুটা পোর্ট, একটা হচ্ছে গোবিন্দপুর প্রাইভেট পোর্ট, এই দুটো জায়গা থেকে কিন্তু
ভীষণভাবে ব্যবসা বাণিজ্য প্রাইভেট হচ্ছে। পোর্ট কেন? গোবিন্দপুর ওটা ওই গোবিন্দরাম ওদের প্রাইভেট পোর্ট ছিল। আচ্ছা, ওটা আচ্ছা। ওটা ওখানে ট্যাক্স দিয়ে ওদের করতে হতো। আর সুতালুটিটা ওপেন পোর্ট ছিল। এই সময় 1000 ইউরোপীয় এখানে বসবাস করছে। বিফোর ব্রিটিশ। আমি 1620 সালের কথা বলছি। আর ওদিকে তখন মোগল সাম্রাজ্য। হ্যাঁ, তাহলেতে আমাদের যে পড়ানো হয়েছিল, আমাদের বলা হয়েছিল 400 বছর আগে সুন্দরবনের অংশ ছিল কলকাতা, বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো এখানেতে। ক্যান দ্যাট হ্যাপেন? 1000 ইউরোপীয় বসবাস করছে, 10,000 নেটিভ বসবাস করছে, দুর্গাপুজো হচ্ছে, সাবর্ণ রায় চৌধুরী পরিবার রয়েছে, সনাতন ঘোষালের পরিবার রয়েছে, অসংখ্য মানুষ, আপনার আমার পূর্বপুরুষরা সবাই রয়েছে সেখানেতে। তাহলে তারা কি বাঘ ভাল্লুকের সঙ্গে সহবাস করছিল? ইউরোপিয়ানরা কি বাঘ ভাল্লুকের সঙ্গে এই জায়গায় বসবাস করতো না তো। তাহলে এইগুলো আমাদের 1000-এর উপর ইউরোপিয়ান মানে বিশাল ব্যাপার। এবং শুধু তাই নয়, দুখানা ক্যাশ ক্রপ এখানেতে লক্ষ্মীকান্ত চালু করেছেন। একটা হচ্ছে কটন, একটা হচ্ছে জুট। ক্যাশ ক্রপ কখন হয়? ক্যাশ ক্রপ তখনই হয় যখন ফুড ক্রপেতে সেইখানে সেলফ সাফিসিয়েন্সি এসে গেছে, তবে ক্যাশ ক্রপের দিকে মানুষ যায়। তার মানে এইখানেতে যে চাষবাস যেগুলো হচ্ছিল সেখানে সেলফ সাফিসিয়েন্সি এসে গেছে, তারপর চাষিরা ক্যাশ ক্রপের দিকে গেছে, যে ক্যাশ ক্রপ নিয়ে বিজনেস হচ্ছে বিদেশের সঙ্গে। প্রথম কথা। আর একটা জিনিস আমাকে এই সময় সিনারিওটা একটু বুঝিয়ে দিন। সেটা হচ্ছে সেন্ট্রালে তখন, দিল্লিতে তখন মোগল, তখন বাংলার অ্যাডমিনিস্ট্রেশনটা কি মুর্শিদাবাদ থেকে কন্ট্রোল হচ্ছিল? না, এবার ওই সময় সিস্টেমটা কি ছিল? এইখানেতে সেই সময় পিরিয়ডটা হচ্ছে মানসবদারি এবং জায়গিরদারি সিস্টেম। ঠিক আছে? তো বাংলার বিভিন্ন অংশে কোথাও ডিরেক্ট মুঘল রুল রয়েছে, কোথাও জায়গিরদারদের জায়গা দেওয়া রয়েছে, তারা মুঘলদের হয়ে রুল করছে। ঠিক আছে, যেমন আমরা জায়গিরদার, কিন্তু আমরা কিন্তু 1 টাকাও কোনোদিন মুঘল দরবারেতে দিইনি আমরা, কারণ আমরা নিষ্কর জায়গিরদার, আমাদেরটা গুরু দক্ষিণা হিসেবে আমাদের পাওয়া। আচ্ছা, ঠিক আছে। এবার অনেকে প্রশ্ন করে, তো আপনারা যে জায়গিরদার ছিলেন তার কাগজপত্র কোথায়? ঠিক আছে, কাগজপত্র নেই, থাকবে না। তার কারণ গুরুদক্ষিণাতে কোনোদিন কাগজপত্রে সই করে গুরুদক্ষিণা দেওয়ার নিয়ম কোনো কালচারেতে, না বৈদিক না পার্সিয়ান, কোথাও সেটা ছিল না। গুরুদক্ষিণাটা হতো মৌখিকভাবে গুরুদেবের পায়ে হাত দিয়ে দেওয়া হতো, তখনকার যেটা কালচার ছিল। তাই কাগজপত্রে সই করে শ্রাবণ লক্ষ্মীকান্তকে জায়গির দিলাম, এটা হতে পারে না। 140 কোটি লোক এসব ছিল না, লোক সংখ্যা কম ছিল। এইগুলো আমাদের না মিসকনসেপশনগুলো আমাদের বিভিন্নগুলো মাথার মধ্যে ঢুকে রয়েছে বলেই এই মানে আমরা ইতিহাসকে সেইভাবে চর্চাটা করে উঠতে পারি। আপনি বলুন, 1610 সালে যখন দুর্গাপূজা শুরু হচ্ছে সপরিবারে, তখন তো নিশ্চয়ই সেখানে কলকাতায় বড় পাকা বাড়ি বা ইত্যাদিগুলো হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। সেই সময়ে কলকাতার লাইফস্টাইলটা কেমন ছিল, মানুষজনের জীবন? সেই সময় মানুষজনের জীবন, মানে বাড়ি ঘর দোর রাস্তাঘাট এগুলো কিভাবে চলতো? পাকা রাস্তা সবই হয়ে গেছে। সেইখানেতে মেনলি পায়ে চলা, মানুষ পায়ে হেঁটে যাওয়া জাতি করতো এবং পালকিতে চড়ে বেশি যাওয়া আসা হতো। কিছু মানুষ ঘোড়া ইউজ করতেন। তো মোটামুটি এইরকম একটা চাল ছিল। মানুষের জীবনযাত্রাটা খুব সাধারণ ছিল তখন, নো সোশ্যাল মিডিয়া, একদম খুব সাধারণ ছিল। এবং মানুষরা সেই সময় যে আমার ডিজায়ার্স গুলো ভীষণ, এই চাই ওই চাই, এটা কোনোদিন ছিল না। এবং আমি যদি আমার পরিবারের দিকে তাকাই, আমার পরিবারেতে বিভিন্ন দিন মিডিয়া থেকে ফোন করে, আপনাদের না জমিদার বাড়িতে আমরা একটা শুটিং করতে চাই, করতে চাই না। আমাদের ভাই কোনো জমিদার বাড়ি নেই ভাই, প্রথম কথা। আমরা একদম, আমাদের জমিদাররা একদম বা জায়গিরদাররা একদম সাধারণভাবে জীবনযাপন করেছেন, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। 65টা মন্দির তৈরি করেছে তারা। এবং আমাদের বাড়ির একজনেরও পোর্ট্রেট পাবেন না কোনো দিন। তার কারণ আমরা মনে করতাম এটা একটা পাপ। আমার নিজের ছবি আমি পয়সা দিয়ে আঁকিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবো, আর সেখানে অন্য লোকেরা বা প্রজারা এসে সেটা দেখবে, নমস্কার করবে, এই জিনিসটাকে আমরা পাপ মনে করতাম। আমাদের পরিবার কি করেছে, বিভিন্ন জন বিভিন্ন পিরিয়ডেতে রাস্তাঘাট, সমাজ সেবা করেছে,
মানুষের উন্নতি সাধন করেছে, একটা ওয়েলফেয়ার স্টেট। এই যে 1608 থেকে 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত আমাদের এই 150 বছর, মানে ব্রিটিশদের আগে 150 বছর আমরা কিন্তু এই জায়গার অধিকারী ছিলাম। এই 150 বছর ইজ নট আ ম্যাটার অফ জোক। এই সময় এখানেতে কোনো রায়েট, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কিচ্ছুর ইতিহাস কোথাও পাবেন না। কারণ এমনভাবে সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলতো এবং সমস্ত ধর্মের মানুষ এখানেতে ছিল। এবং বরিশা এমনই একটা জায়গা যেখানে উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দু, ইসলাম ধর্মী মানুষদের বাস। পরবর্তী সময়ে খ্রিস্টানরা আসছে, যেমন আমাদের অক্সফোর্ড মিশন বা জেমস লং আসছেন। এই সবাই একসঙ্গে মিলে কিন্তু সব কিছু উৎসব করেছেন। এই যে আমাদের দুর্গাপুজো, সেখানেতে যে শাকসবজি এসছে সেটা আমাদের মুসলিম প্রজারাও নিয়ে এসেছে, তাদের এতে ভোগ রান্না হয়েছে, সব কিছু হয়েছে। এবং সাবর্ণ পরিবার একভাবে একটা সম্প্রীতির দিয়ে তাদের এই 150 বছর সুন্দর সময় তখন চলছিল, একদম, যেটা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিচালনা করছিলেন। একদম ঠিক তাই। এবং আপনার মতে, বা আপনি অলরেডি যে রিসার্চ বা তথ্য দিয়েছেন কলকাতা হাইকোর্টে, যে কলকাতা সো কল্ড পত্তনের অনেক আগে থেকেই এই শহর চলছে। ঠিক তাই। এইবার আসছি 1630 সাল। কলকাতায় প্রথম কোনো ইউরোপিয়ানের কবর হলো। মারা গেলেন একজন ইউরোপিয়ান, তার নাম রেজা বিবি। এই রেজা বিবিকে সুকিয়ার হাজবেন্ড, যার নামে সুকিয়া স্ট্রিট আর্মেনিয়ান চার্চের সামনে, আচ্ছা, তো তার ওইখানে কালীবাড়ির ওইখানে তো আর্মেনিয়ান চার্চ, ওইখানেতে সুকিয়া স্ট্রিট। এই সুকিয়ার ওয়াইফ হচ্ছেন রেজা বিবি। তিনি মারা গেলেন। আর্মেনিয়ান ব্যবসাদার এবং সোশ্যাল ওয়েলফেয়ার। আর্মেনিয়ান ব্যবসাদার তখন এখানে থাকতেন। একদম 1000 পরিবার থাকছে। তাহলে সুকিয়া স্ট্রিট কলকাতা শহরেরই তো আপনার একটা রাস্তার নাম, শহরের সোকল পত্তনের ইতিহাসের আগে। একদম একদম তাই। হ্যাঁ, তখন সুকিয়া স্ট্রিট হয়তো নামটা তো পরবর্তী সময় হয়েছে, হোয়াটএভার, তার নামে হয়েছে। এই রেজা বিবির কবর আজও, সেই কবরটা আপনি গেলে দেখতে পাবেন। 1630 সাল। কোথায় আছে এটা? আর্মেনিয়ান চার্চের ভেতরেতে কবরস্থান। চার্চটা পরে ওখানেতে নতুন চার্চ তৈরি হয়েছে। একদম। তখনও জোপ চার্নক জন্মায়নি। তাহলে আর্মেনিয়ামটা কি করছিল এখানে? স্বাভাবিক, ডাচরা রয়েছে, পর্তুগিজরা রয়েছে। 1660 সালে বিদ্যাধর রায়চৌধুরীর আমলে আমাদের ন্যায় হচ্ছে জন ফিরিঙ্গি। এই জন ফিরিঙ্গি কে? অ্যান্টনি ফিরিঙ্গির দাদু। আচ্ছা, পর্তুগিজ। তিনি আমাদের ন্যাব এবং লাঠিয়াল সর্দার, এবং তার ব্যবহৃত টেবিল আমাদের সাবর্ণ সংগ্রহশালাতে সংরক্ষিত রয়েছে, এবং অ্যান্টনি ফিরিঙ্গির পরিবারের একমাত্র জিনিস যা ভারতবর্ষে আজ রয়েছে। 1660 সালে পর্তুগিজ সাবর্ণদের বাড়িতে ন্যাব, ঠিক আছে, এমপ্লয়ি হিসেবে কাজ করছে তখন অলরেডি। তাহলে পর্তুগিজ, আর্মেনিয়ান এরা সবাই সেখানেতে রয়েছে। আচ্ছা, এরা তখন কোথা দিয়ে আসতো? এটা কি কলকাতা পোর্ট মারফত আসতো নাকি অন্য কোনো রুট দিয়ে আসতো এখানে? না, মেনলি যারা যখন ব্যবসা বাণিজ্যটা হচ্ছে সেটা তো এই হুগলি নদী দিয়ে, মানে আমরা শুরুতে বললাম যে বহু আগে রোমানদের সাথে আমাদের বাণিজ্য হচ্ছে। এবার আমরা সোজাসুজি যদি ওই 1610 থেকে 1650-এর পিরিয়ডটায় আসি, ওই সময় আমরা ট্রেড কাদের সাথে করছি? ইউরোপিয়ানদের সাথে করছি। সাউথ ইস্ট এশিয়া রয়েছে এবং ইউরোপেতে বিভিন্ন দেশ। আমার প্রশ্নটা হচ্ছে কাদের সাথে, মানে কিভাবে করছি? সেটা কি কলকাতা বন্দর থেকে নৌকা মারফত জলপথেই করছি নাকি স্থলপথ আছে সেখানে? স্থলপথেতে তো আমাদের দেশের অন্তর্দেশীয়টা হচ্ছে। এবার মানে বিদেশে যেটা যাচ্ছে সেইটা যাচ্ছে হচ্ছে বাই সি। প্রথমে তার মানে কলকাতা পোর্টও ততক্ষণে হয়ে গেছে। হ্যাঁ, ওই তো সুতালুটির, তখন তো সুতালুটা পোর্ট। আচ্ছা, দুটো পোর্ট বলছি না, গোবিন্দপুর এবং সুতালুটা পোর্ট, যেখানে বিদেশি জাহাজরা আসছে, নোঙর করছে, মাল ওঠানামা করছে, এবং ওই হুগলি নদী দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে উঠছে। সিল্ক, মশলা, এগুলো সব এক্সপোর্ট হচ্ছে। একদম এই কটন, ভীষণভাবে কটন, চূড়ান্ত অর্থবান একটা একদম জায়গা। হ্যাঁ, এইবার 1632 সালে ইংল্যান্ডে কোনো একটা জায়গায় জোবাস চার্নক বলে একজন জন্মাচ্ছে। 1655-এ একটা জাহাজ এসে মানে নোঙর করছে সেন্ট ফোর্ট জর্জে, ম্যাড্রাসে। সেখান থেকে লুকিয়ে লুকিয়ে একটি যুবক, ব্রিটিশ যুবক নামছে। সেই সময় কি হতো, সব মদের পিপে যেত বিভিন্ন জায়গাতে
জাহাজে সবসময় সেটা থাকতো। বিভিন্ন এইসব ইয়ং যারা ছেলে মেয়ে যাদের চাকরি ওখানে পাচ্ছে না, তারা ওই জাহাজের মধ্যে লুকিয়ে উঠে পড়তো, ওই পিপের পেছনে পিপের মধ্যে বসে তারা পালিয়ে যেত, যাদের নাম মাস্টার রোলেতে থাকতো না, মানে বিনা টিকিটের যাত্রী এক কথা। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে জোবাস চার্নকের নাম সেই জাহাজে কোথাও ছিল না। তো ওইরকম বিনা টিকিটের বা লুকিয়ে একজন ব্রিটিশ যুবক সেন্টফোর্ড জর্জে এসে নামছে চাকরির আশায়, কাজের খোঁজে। ম্যাড্রাস পোর্ট, সেন্টফোর্ড জর্জ, চেন্নাই, এখনকার চেন্নাই। এবার একজন ব্রিটিশ যুবক এসছে, কোনো না কোনো কাজ তো পেয়েই যাবে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারেতে, খুব স্বাভাবিক। তখন মোগল সাম্রাজ্য চলছে, সম্ভবত শাহজাহান, হ্যাঁ 1600 সামথিং, 1657 অব্দি থাকছে সেখানে। এইবার কাজ করতে 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 একটা সময় 1686 তিনি পাটনার কুঠিয়াল বা নেভাল কমান্ডার, কুঠিয়াল মানে ফ্যাক্টর, ঠিক আছে। সেই সময় তিনি এই হুগলি নদী দিয়ে এই সুতালুটা গোবিন্দপুর এই জায়গাতে এসে দেখলেন যে এখান থেকে ভলিউমনাস সব জাহাজ যাচ্ছে, এখান থেকে জাহাজগুলো মানে লোডিং আনলোডিং হচ্ছে। এই জায়গাটা একটা প্রসপারাস জায়গা, যেখান থেকে অন্য 3টে ইউরোপীয় বাণিজ্য কোম্পানি তারা এখান থেকে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ব্রিটিশদের কিছু নেই। এটা দেখলেন, কিছু করার নেই, ফিরে চলে গেলেন। আবার 2 বছর বাদে এলেন, এবার কয়েক ঘন্টার জন্যে ওপাশে খেজুরি আর এপাশে খিদিরপুরের আশেপাশে কোথাও নোঙর করলেন, নামলেন, আবার ফিরে চলে গেলেন। এরপরেতে হুগলির কুঠিয়াল হলেন। আচ্ছা। এই হুগলির যখন কুঠিয়াল হয়েছেন, এই সময় রাধারমণ মিত্র তার যে কলকাতা দর্পণ বই, সেখানে 129 নম্বর পাতাতে দেখবেন ব্রিটানিয়া মাইক্রোপিডিয়ার 4টে লাইন এখানে লেখা রয়েছে যে যোগচার্ণক কেমন মানুষ ছিল, এবং সেখানে তো বলা হচ্ছে যে ভারতীয়দের উপর অকথ্য অত্যাচার তিনি করতেন এবং বিভিন্ন নারী ঘটিত কাণ্ড কারখানা তিনি করলেন, যার জন্যে মুঘল তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলো। তাকে গ্রেপ্তার করা হবে, তাকে এক্সিকিউট করা হবে। এবং কার সময় সেটা? এটা হচ্ছে 1600, তারিখটা আমি বলে দিচ্ছি, 1690 সালের 24শে আগস্ট এই তারিখটা। মানে ঔরঙ্গজেব তখন 1690 সালে ঔরঙ্গজেব, ঠিক আছে। মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, দিনটা মনে করতে বললাম 24শে আগস্ট, যে দিনটা নাকি কলকাতার জন্মদিন। সেই দিনে মুঘল সেনারা যোগচার্ণককে হত্যা করবে বলে তাড়া করেছে। আগস্ট মাস, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। খবরটা পেয়ে কোনো রকমে 2-3জনকে নিয়ে কটা ছিপ নৌকোতে বসে দক্ষিণের পথে ভেসে পড়ল, পালাচ্ছে। পেছনে মুঘল সেনারা তাড়া করেছে। দুপুর 3:20 বাগবাজার ঘাট বা সুতালুটার ঘাটাতে এসে নামলো। নেমে আমাদের জায়গিরদার বিদ্যাধর রায় চৌধুরীর কাছে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইল। বিদ্যাধর রায় চৌধুরী বলল, ঠিক আছে, তুমি ট্যাক্স দাও, থাকতে পারো। এবার যখন ও আমাদের সাবর্ণদের জায়গিরেতে নেমে গেছে, মুঘল সেনারা যখন দেখলো যে সাবর্ণদের এখানে ওরা নেমে গেছে, ওরা ফিরে চলে গেল। ওরা আমাদের সঙ্গে, আমাদের কাছে ওরা আসবে না, বা আমাদের সঙ্গে কোনো এতে আসবে না ওরা, যেহেতু আমরা মানে মুঘলদের সঙ্গে সেই সম্পর্ক আমাদের একটা। এবং বলে রাখি, মুঘলদের সঙ্গে সেই সম্পর্ক যেটা হুমায়ুনের সময় পঞ্চানন গঙ্গোপাধ্যায় শুরু করেছিলেন, আমাদের 19তম পুরুষ, আজকে আমি 35তম পুরুষও কিন্তু মুঘলদের সঙ্গে সেই সম্পর্কই রয়ে গেছে। এবং হুমায়ুনের বন্ধু ছিলেন যেমন পঞ্চানন গঙ্গোপাধ্যায় আমার পূর্বপুরুষ, আমার বন্ধু হচ্ছে বাবরের 27তম নাতি মুমতাজ হোসেন চৌধুরী। কোথায় থাকেন এখন? তিনি এই মুহূর্তে উনি ওমানেতে, ইউএইতে ওখানেতে রয়েছেন, একটি সিবিএসই স্কুলের দায়িত্বে রয়েছে, এবং এখানেতে ওদের বাড়ি হচ্ছে বর্ধমানে শক্তিগড়। আচ্ছা, তার একটা বড় গল্প আছে করে রয়েছে, সেটা আবার আরেকদিন। উনি কি এখানে কলকাতা আসেন না? এবং উনি আপনার থেকে অনেক বেশি বাঙালি, রবীন্দ্রভারতীর গোল্ড মেডেলিস্ট। আচ্ছা,
উনি কি কলকাতা মাঝে মাঝে আসেন? মাঝে মধ্যে আসেন, সম্ভবত এই সময়তে উনি বর্ধমানেতে বাড়িতে রয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এবং আমাদের সব অনুষ্ঠানেই উনি পার্টিসিপেট করেন, আসেন, এবং সেই রকম আমাদের বন্ধুত্ব। মানে 500 বছর ধরে একটা সুন্নি পরিবারের সঙ্গে একটা ব্রাহ্মণ পরিবারের বন্ধুত্ব। এবং আরেকটা মজার ব্যাপার, আকবর থেকে তো হিন্দু মহিলাদের বিয়ে করা একটা চল হয়ে গেছিল, মমতাজও কিন্তু একদম ব্রাহ্মণ চক্রবর্তী বাড়ির মেয়েকে বিয়ে করেছে। আচ্ছা। এবং তাদের মধ্যে কিন্তু ধর্ম নিয়ে যে যার মতন ধর্ম পালন করে, কোনো গোঁড়ামি নেই। আমার যেটা ভালো লাগে খুব, একদমই তাই। ঠিক আছে। তো এই যে বিভিন্ন টিটবিটসটা, ইতিহাসের গল্প বলতে গেলে একটা থেকে আরেকটা চলে যেতে হয়। এটা আবার টপিকে আসি। হ্যাঁ, ওই সময় আবার টপিকে ফিরে আসি। তাহলে সাবর্ণদের জায়গিরেতে বা সুতালুটার ঘাটেতে এসে 24শে আগস্ট 1690 দুপুর 3:20 প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জোবাস চার্নক, যে সেই সময় হুগলি কুঠির কুঠিয়াল, যে সেই সময় যার এগেনস্টে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, যে লোকটা সিফিলিস রোগে আক্রান্ত, আচ্ছা, সে এসে পলিটিক্যাল অ্যাসাইলামেতে বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এলো। তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হলো এবং ওখানেই ওই ঘাটের পাশেই একটা ছোট্ট পণ্য কুটিরেতে থাকতে শুরু করলো। এবং সারাদিন মদ্যপান করে এবং ঘরের মধ্যে কেউ ঢুকলে সব গ্লাস ফ্লাস ছুঁড়ে মারে। এবং সিফিলিস রোগীরা নাকি সূর্যের আলো সহ্য করতে পারে না, শোনা, এটা আমি জানি না কতদূর ঠিক। সন্ধ্যের পর একটু সূর্য ডুবে যাওয়ার পর একটু সুস্থ হলে পাশে কয়েকজন নেটিভদের সঙ্গে একটা নিম গাছের তলায় বসে হুঁকো খেত। এই করে 28 মাস বাদে 1693 সালের 10ই জানুয়ারি এই লোকটা মারা গেল। আচ্ছা, তাহলে এর তো কলকাতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই লোকটার। এইটাই মানুষকে এতদিন ধরে বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছি না যে এই লোকটার সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্ক আছে, বাট নট জোব চার্নক। জোব চার্নকের একমাত্র কৃতিত্ব হচ্ছে দ্য ফার্স্ট ব্রিটিশ টু স্টে ওভারনাইট ইন কলকাতা। আচ্ছা, এর বাইরে আর কোনো তার ক্লেম হতে পারে না। আচ্ছা, সেই সময় পুরো দস্তুর বিদ্যাধর রায়চৌধুরীর কন্ট্রোল কলকাতা, তার আশেপাশের অঞ্চলে, তার জায়গিরেতে, এবং তার ইশারা ছাড়া, তার কথা ছাড়া কোনো ইউরোপিয়ান, কোনো ভারতীয় নড়বার ক্ষমতা ছিল না। এত শক্তিশালী বিদ্যাধর রায়চৌধুরী ছিল। কি জোব চার্নক, সে নাকি ওই 24 আগস্টে সে নাকি কলকাতার পত্তন করলো, কলকাতার প্রতিষ্ঠাতা হয়ে গেল। এই আজগুবি গল্প এই এত বছর ধরে আমাদের শেখানো হয়েছে, মাথায় ঢোকানো হয়েছে, গেলানো হয়েছে। এই যে তত্ত্বটা এটা এলো কোথা থেকে তাহলে? এইবার গল্পটাতে আসি, তারপরের গল্পটা। এবার মিলটা তখনই, লিঙ্কটা খুঁজে পাবেন বা দর্শকরা পাবে। জোব চার্নক মারা গেল। এবার ওর জামাই মারিয়ার হাজব্যান্ড চার্লস সায়ার এখানকার হেড হলো, এই অঞ্চলের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ততক্ষণে ইস্ট ইন্ডিয়া এসে গেছে। ইস্ট ইন্ডিয়া তো এসে গেছে, তারা অন্য সুরাট ফুরাট থেকে তো ব্যবসা বাণিজ্য করে, তো 1615 থেকে ব্যবসা বাণিজ্য করছে। ক্ষমতায় আসেনি, কোম্পানি হিসেবে কাজ করছে। এই চার্লস সায়ার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে প্রস্তাব দিল যে আমরা এখানেতে একটা ফ্যাক্টরি বানাতে চাই, ফ্যাক্টরি মানে ট্রেডিং সেন্টার আর কি, এবং ব্যবসা বাণিজ্য করতে চাই এগুলো, যেটা অন্য ইউরোপিয়ানরা করছে। বিদ্যাধর রায়চৌধুরী, খুব ভালো কথা, আর একটা ইউরোপিয়ান জাতি আসবে, এখানকার লোকেদের ব্যবসা বাণিজ্য বাড়বে, ভালো তো। বলল না, এইখানেতেই হচ্ছে ব্যাপার যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী ইউ হ্যাভ টু গিভ মি মোনোপলি রাইটস, এবং অন্য ইউরোপিয়ানরা এখানে ব্যবসা করতে পারবে না। শুধু তাই নয়, নেটিভরা যাদের সঙ্গে আমরা ব্যবসা করব তারা ওদের কোনো মাল বেচতে পারবে না। এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার। এটা যদি আপনি চার্টারটা যদি নেটেতে পেয়ে যান, এটা পড়ে দেখতে পারেন, ঠিক আছে। বিদ্যাধর রায়চৌধুরী উনি বলছেন যে আপনাকে ওই যে 1000 এই যে ইউরোপীয়রা বসবাস করছে সবাই এখান থেকে বের করে দিতে হবে, আমরা ব্যবসা বাণিজ্য করবো এখানে। তো বিদ্যাধর রায়চৌধুরী বলে, এই অনৈতিক দাবি আমি মানতে ভাই পারবো না, আমাকে মাফ করো। যারা আমার এতদিন ধরে প্রজা রয়েছে, যারা আমার সন্তানের মতন এত ব্যবসা বাণিজ্য করছে এখানকার মানুষদের সঙ্গে, তখন দুটো মার্চেন্ট ফ্যামিলি, কারা? শেঠ এবং বসাক, জগৎ শেঠ। ওদের ফ্যামিলি তো ব্যাংকার রয়েছে, অন্য শেঠরাও রয়েছে, আর শোভারাম বসাকের ফ্যামিলি।
যারা মূলত এই ব্যবসাদার ফ্যামিলি, মেন দুটো ফ্যামিলি, তার সঙ্গে আরো অন্যান্য তারা কি কলকাতা শহরেও ছিল তখন? হ্যাঁ, একদম প্রপার কলকাতার আশেপাশে তো তাদের বাড়ি আছে। ক্যাপিটালটা মুর্শিদাবাদে ছিল। হ্যাঁ, সেটা তো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। আর এখানেতে জায়গিরদারিতে আমাদের প্রথম ক্যাপিটাল হালিশহর, তারপরেতে 1650 থেকে 1716 পর্যন্ত ওই নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি, দমদমের ক্লাইভ হাউস অলরেডি এস্টাবলিশড। তারপরেতে 1716 থেকে 1757 ব্যাটল অফ পলাশী অবধি বরিশা হচ্ছে আমাদের জায়গিরের ক্যাপিটাল। এবং আমাদের জায়গিরের মধ্যে মুঘলদের বা পরবর্তী সময় সিরাজের এরকম কোনো কনফ্লিক্ট, কোনো মানে এর কোনো জায়গা ছিল না। মানে আমাদের পজিশনটা সেই রকম ছিল, আমি এইটা বোঝাতে চাই। এখান থেকে কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনো সমস্যা সৃষ্টি হয়নি। প্রথম কথা, মুঘলদের সঙ্গে তো আমাদের বন্ধুত্ব বহু পুরনো রয়েছে। সিরাজও আমাদের মানে প্রচণ্ডভাবে বন্ধু ছিল, সিরাজ বা আলিবর্দী খানেরা। এবং সিরাজ একটি যজ্ঞ করেছিল, বৃষ্টি হচ্ছিল না নাকি, একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের মানে পুরো দায়িত্ব সাবর্ণ পরিবারের একজনকে দিয়েছিলেন তিনি। তো তিনি অন্যান্যদের নিয়ে যজ্ঞ, এরকম অনেক গল্প বা ইতিহাসে বা টিডবিটস রয়েছে, এরকম প্রচুর গল্প রয়েছে। তো এই চার্লস সায়ার তো এই কথাটা তো পছন্দ হলো না যে এখানেতে আমরা মনোপলি ব্যবসা করতে পারবো না। তো এবার কোনো একজন দূত মারফত ঔরঙ্গজেবের দরবারে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে, হতেও পারে এটা আজিম উসমান বাংলার সুবেদার, তাকেও হতে পারে, বা দিল্লিতে বা আগ্রাতে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে, যাকে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করিয়ে নিয়ে এলেন, যেখানেতে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে তোমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব রকম সাহায্য করো। এবার ঔরঙ্গজেবের কানে কথাটা গেল যে এরকম একটা ফরমান ইস্যু হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ আজিম উসমানকে, ওর নাতি বাংলার সুবেদার, তাকে বলল যে তোমরা সাবর্ণদের বলো, বিদ্যাধর রায়চৌধুরীকে বলো ওই ফরমান যেন মানা না হয়। তখন দিল্লি থেকে খবরগুলো কিভাবে আসতো? কাগজ মারফত? তখন ওই ঘোড়ার করে সব ছিল এরকম, মানে এইখান থেকে এখানে পৌঁছবে, তারপর পরের জন্য এতখানি পৌঁছবে, এরকম করে করে মেসেঞ্জাররা খবরগুলো পাঠাতো। 12-14 দিন লাগতো আসতে, পরপর মেসেজগুলো আসতো। এইবার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে যখন মেসেজটা এলো, কি করা হবে? কারণ ব্রিটিশরা তো ফরমান নিয়ে আসছে যে এই দেখো মুঘল দরবার থেকে ফরমান এনেছি, এবার তোমাকে দিতেই হবে আমাকে। তার আগে আবার ঔরঙ্গজেবের নির্দেশ এসে গেল, কি করা হবে? হালি শহরে বসে একটা গোপন বৈঠক হলো। সেখানেতে বিদ্যাধর রায়চৌধুরী, তার ভাই, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেতে রয়েছে আমাদের পরিবারের, তারা ঠিক করলো যে এমনভাবে একটা দলিল রচনা করা হবে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখে ধুলো দেওয়া হবে। তো সেই মতন একটা দলিল রচনা হলো যেখানেতে সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা এই 3টে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিখে দেওয়া হবে বার্ষিক 1300 টাকার বিনিময়। মজার ব্যাপার এবার, কিন্তু সেখানে কোনো জমিদাররা সই করবে না। আচ্ছা, বিদ্যাধর রায়চৌধুরীর সই নেই, তার ভাইদের সই নেই যারা জমিদার বা তার স্টেক হোল্ডার, তাদের ছেলেদের সই রয়েছে, এবং 2জন নাবালক সদস্য, প্রাণ এবং মনোহর দেব, একজনের বয়স 3, একজনের বয়স 17, তাদের দিয়ে সই করানো হলো। দলিলটাকে ইনভ্যালিড করে রাখা হলো আইনত। এবার এই দলিলটাকে চার্লস সায়ারকে ডাকা হলো বরিশাতে, সাজার আটচালা, সেখানেতে তাকে হ্যান্ড ওভার করা হলো 10ই নভেম্বর 1698 সাল। 1300 টাকার বার্ষিক খাজনার বিনিময়। ওই যে বইতে পড়া মাত্র 1300 টাকায় কলকাতা বিক্রি হয়ে গেল, না, সে গল্প মিথ্যা মানে মিথ্যা। এই 1300 টাকা প্রতি বছর টিল ব্যাটল অফ পলাশী, মির্জাফরের অ্যাক্সেশন সময় পর্যন্ত তারা দিয়ে গেছে সাবর্ণদের। তাহলে বিক্রি হলো কোথায়? এবং আমরা বিক্রি করার জায়গাতে ছিলাম না, এইটাই মানুষের মাথায় ঢোকে না। আমরা মুঘল সাম্রাজ্যের আন্ডারেতে অ্যাডমিনিস্ট্রেটর, নট ওনার্স অফ দ্য ল্যান্ড। আমি যদি ওনার না হই, আমি আমার বাড়িটাকে কি করে বিক্রি করব? আমি কি করতে পারি? বাড়িতে আমি ভাড়া বসাতে পারি।
প্রজাসত্ব দেওয়া হলো তাদের। এই প্রজাসত্ব মানে? প্রজাসত্ব মানে হচ্ছে এইখানেতে মানুষজন যারা, আমার প্রজা যারা রয়েছে তাদের তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, মানে এমপ্লয়ি হিসেবে রাখতে পারবে, মানে এক কথায় আজকের কথাতে লিজ দেওয়া, একটা প্রপার্টি কোনো লিজ দেওয়া হলো একটা বার্ষিক খাজনার বিনিময়। আর লোকাল লোককে বলা হলো লোকাল লোক তারা ওর সঙ্গে যেতে পারো, কাজে লাগাতে পারো, তুমি ও বাড়িঘর তৈরি করে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং যারা প্রজারা যারা রয়েছে তারা তাদেরকে কাজে লাগাতে পারে, তারা কাজও করতে পারে। এই হচ্ছে একটা বন্দোবস্ত, কিন্তু সেটাও অবৈধ দলিলের মারফত। এই দলিলের কপি আমরা জন মেজরকে দিয়ে আমরা আনাই, সেই দলিলের কপি সাবর্ণ সংগ্রহশালাতে রাখা রয়েছে, মানুষজন দেখে, ফার্সি ভাষায় লেখা, তার বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ রয়েছে, এবং সেই দলিল আসার পর আমরা আস্তে আস্তে নিজেদের সমস্ত ডকুমেন্টস রেডি করে আমরা আস্তে আস্তে কলকাতা হাইকোর্টের দরবারেতে যাই, যেখানে আমরা 2001 সালেতে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ এবং কলকাতার 9 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, যাদের মধ্যে ইতিহাসবিদ রাধারমণ রায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুধীন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডাক্তার সুবীর দত্ত, দীপক সেন, তারপরেতে আমাদের বরিশাল বিবেকানন্দ কলেজের 4 জন অধ্যাপিক, এই 9 জন বুদ্ধিজীবী এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আমরা কোর্টের কাছে পরিষ্কারভাবে জনস্বার্থ মামলায় জানতে চাই যে 24শে আগস্ট কি কলকাতার জন্মদিন বলা যায়? জোপচার্নককে কি কলকাতার প্রতিষ্ঠাতা বলা যায়, যেটা আমাদের সামনে শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে? এই দুটো মূলত প্রশ্ন আমরা কোর্টের সামনে জিজ্ঞেস করলাম, এবং আমাদের হয়ে অজিত পাঁজা, ভাস্কর সেন এবং সরজিৎ রায়চৌধুরী এরা লড়লেন। এবং কোর্ট 5 জন ইতিহাসবিদকে নিয়ে একটা কমিটি বা কমিশন তৈরি করলেন, নিমাই সাধন বসু, বরুণ দে, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা এবং অরুণ দাশগুপ্তকে নিয়ে। সেই সময়ের 5 জন সব থেকে বড় ইতিহাসবিদ বাংলার, তাদের নিয়ে কমিশন গঠন করলেন। কমিশন কাগজে টিভিতে বিজ্ঞাপন দিল যে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে এই সম্পর্কে, সেইগুলো কমিশন যেভাবে কাজ করে আমাদের কাছে জমা দিন। 3টে ডকুমেন্ট জমা পড়লো, 3টেই আমাদের ফরে। জোপচার্নকের ফরে কোনো ডকুমেন্ট না, জোপচার্নকের অ্যালাই সোকল্ড নর্থ কলকাতার পরিবারগুলো, না ব্রিটিশ কাউন্সিল, কেউ দিতে পারলো না। এবং আলটিমেটলি তারা রিপোর্ট দিল কোর্টের কাছে, এবং 16ই মে 2003 সালে চিফ জাস্টিস অশোক কুমার মাথুর এবং জাস্টিস জয়ন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সেই ঐতিহাসিক রায় দিলেন যে 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়, জোপচার্নকও কলকাতার প্রতিষ্ঠাতা হতে পারে না। ইতিহাস বদলে গেল একদম। এবং পৃথিবীর ইতিহাসে এই একমাত্র ঘটনা যেখানে কোর্টের রায় একটা শহরের ইতিহাস বদলে গেল, এবং কোন শহর, যেটাকে বলা হতো দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ ব্রিটিশ এম্পায়ার, আর সেখানে নাকি কোথাও সূর্য ডোবে না। হাইকোর্টের বাইরে সেদিনেতে সারা বিশ্বের মিডিয়া এসছে, সে রয়টার, বিবিসি, ডিবিসি সবাই রয়েছে। অজিত পাঁজা রয়েছেন, আমি রয়েছি, আমার কাকা গোরাচাঁদ রায়চৌধুরী, আমরা প্রেস ব্রিফিং করছি, এবং সেখানেতে আমি একটাই কথা বললাম যে আজকের দিনেতে আমাদের মাথা থেকে কলঙ্কটা দূর হলো না। ব্রিটিশরা আমাদের সভ্য করেনি, বরং তারা, আমরা সভ্য ছিলাম বলেই, আমরা প্রসপারাস ওয়েলদি ছিলাম বলেই তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। আর যে ঔদ্ধত্যপূর্ণভাবে তারা এতদিন ধরে বলে এসছে, কোনো একজন ব্রিটিশ হিস্টোরিয়ান লিখেছেন, when Charnock arrived here the place was inhabited by barbarians, সেইটাকে মাথায়, এইটা হচ্ছে আমাদের বাঙালিদের কলঙ্ক, কলকাতাবাসীর কলঙ্ক ছিল। আজকে সেই কলঙ্কটা আমরা সমস্ত কলকাতাবাসী একসঙ্গে মিলে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। দিস ওয়াজ মাই ডায়লগ। তো এটা হচ্ছে কি, আমি মনে করি যে এটা একটা মানে স্বাধীনতা সংগ্রামেতে আমি তো সেই সময় জন্মাইনি, আগের জন্মে করেছি কিনা জানি না, হোয়াট এভার আমার পূর্বপুরুষরা ছিল তার মধ্যে। তো এটাও আমার কাছে একটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমি মনে করেছি, কারণ কলকাতা যেটা আমাদের নিজস্ব শহর, সেখানকার ইতিহাসটাতে বাঙালির হাতেই তৈরি করা, একদম তাই। সেইটা একটা ব্রিটিশ ক্লেম নিয়ে সারা পৃথিবী জানবে কলকাতাকে, বাঙালি জাতিকে, কলকাতাবাসীকে ব্রিটিশরা এসে সভ্য করেছে। এর থেকে লজ্জার কি হতে পারে?
একদমই তাই। সেই লজ্জা থেকে আমরা ওই 16ই মে 2003 সালে আমরা মুক্ত হলাম, মুক্তি পেলাম, এবং ওই দিনটা আমি মনে করি মাই মিশন অ্যাকমপ্লিশড। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল যোগচার্ণকের নাম বা সত্য কলকাতার ইতিহাসটা মানুষের সামনে তুলে নিয়ে আসা। সেটা করতে পেরেছি সবাই মিলে আমরা, এবং পৃথিবীর মানুষকে জানাতে পেরেছি না, ব্রিটিশরাই কলকাতা শহরকে জন্ম দেয়নি। কলকাতা শহর বাঙালির কৃষ্টিতে, কলকাতাবাসীর মননে, সংস্কৃতির মাধ্যমে ক্রমে ক্রমে গড়ে উঠেছে 2000 বছর ধরে, কোনো ইংরেজের জাদুদণ্ডে নয়। একদমই নয়, একদমই নয়। তো পরবর্তীকালে ওনারা যখন প্রজাসত্ব নিলেন এবং পলাশির যুদ্ধের পর তো সিনারিওটা বদলাতে শুরু করে, ঠিক ওদের ফেভারে যেতে আরম্ভ, রাইট। এবং এটা সম্ভবত মানে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর ছিল, এটা পলিটিক্যাল ফেলিওর ছিল আমাদের দেশের। এবার কি হলো, আলিবর্দী খান বাংলার নবাব মৃত্যুশয্যায়। তিনি ঠিক করলেন যে তার মেয়ের ঘরের নাতি সিরাজকে বাংলার নবাবের আসনে বসাবেন। আর ততক্ষণে তো সেন্ট্রালটাও দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন ব্রিটিশরা চারদিক থেকেই একদম মানে ঘিরে ধরেছে পুরো, ঠিক আছে। 1707 সালেতে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর থেকে তো ডিক্লাইনেশন শুরু হয়ে গেছে। এইবার এই 1756 সালেতে সিরাজকে নবাবের আসনে বসানো হলো। সেই নিয়ে ফ্যামিলির মধ্যে গন্ডগোল। ওর মাসি ঘাসটি বেগম, ওর ভাই শওকত জাং, এরাও অ্যাসপিরেন্ট ছিল ওই বসবে বলে। তো সেই নিয়ে সিরাজকে নিয়েও অনেক বিতর্ক হয়েছে পরবর্তীকালে। বিতর্কর জায়গাগুলো সেইটা দেখুন। সিরাজের বয়সটা কত? 23 বছর তখন। কতদিন ছিল? 2 বছর বোধহয়। হ্যাঁ, 2 বছর। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করছি যে এই যে ধরুন সিরাজ বা মুর্শিদাবাদ, এরা মুঘলদের আন্ডারে নবাব এই যে কাজ করতে, কি সিস্টেমে কাজ করতে? কারণ কারেন্সি তো তখনও মুঘলদের কাজ করছে। এইবার হচ্ছে কি, এই জায়গাগুলো বলতে গেলে আজকে যেমন ধরুন নাগাল্যান্ডের কিছুটা অংশ, যেমন এখানেতে বা আমাদের দার্জিলিংয়েতে জিটিএ, তাদের স্বায়ত্ত শাসন পেয়েছে তারা, অটোনমাস বডি। তো এই বেঙ্গল নবাব সেটাও কিন্তু অটোনমাস হয়ে রয়েছে। আচ্ছা, উপরে মুঘলরা রয়েছে, ঠিক আছে, তাদের প্রিন্সলি স্টেট যেটা ব্রিটিশদের সময় ছিল, ওই রকম সামন্ত রাজা হিসেবে অলমোস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। এবং নিজেদের লিমিটেড কুলি খানের পর থেকে এখানেতে ইন্ডিপেন্ডেন্সিটা একটা এসে গেছে, নামেতে এসে গেছে এখানেতে, তারা এখানেতে কাজ করছে। আলিবর্দী খানও সেইভাবে করেছে। আলিবর্দী খান মারা গেল। তখন যে ব্যবসাটা হতো, কারেন্সিটা তো মুঘল কারেন্সিতে হতো। তখন মুঘল নবাবের তো আলাদা এরকম কারেন্সি ছিল না, সেন্ট্রাল কারেন্সিতেই মূলত হতো সেটা। এবার এই সিরাজের তখন 23 বছর বয়স, দামাল ছেলে, সাথে সিংহাসন, এত বড় সিংহাসন। সবথেকে আমি সিংহাসন আসার আগের এতে আসছি। 23 বছরের একটা যুবক আজকের দিনে 2025 সালেতে চিন্তা করুন, কলেজেতে পড়ে, তার জীবনযাত্রা কেমন? যে কোনো একটা ছেলে, আমার আপনার কি ছিল? আমরা নিজেদেরকে, আমি বারবার বলেছি না, নিজেকে দিয়ে বিচার করতে হবে। 23 বছর বয়সে হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান। আপনার মনের মধ্যে কি থাকতো, আমার মনের মধ্যে কি থাকতে পারে, বা কতটা ম্যাচুরিটি ছিল, পলিটিক্যাল ম্যাচুরিটি ছিল। পলিটিক্যাল ম্যাচুরিটি আমি ছেড়ে দিলাম, আমার সোশ্যাল ম্যাচুরিটি বা আমার পার্সোনাল জায়গাটা থেকে আমি বলছি। তাও নবাব বাড়ির ছেলে হয়ে, ঠিক আছে। আমাদের যে উচ্ছৃঙ্খল জীবন, তো আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি, হ্যাঁ কি না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে 23 বছর বয়সে আমি মহান মানুষ ছিলাম? তখন প্রেম ঘটিত জিনিস থাকবে না, তখন সিগারেট খাওয়া, মদ খাওয়া এগুলো থাকবে না। কই, আমরা তো সেটাকে বলছি না, আমরা সিরাজের এটাকে তুলে ধরছি। সিরাজ 23 বছর বয়সে ছিল, উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল, খুব স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক আমি বলবো, তাহলে ও মানুষ ছিল না। আলিবর্দী খান যখন মৃত্যু শয্যায়, ও প্রচুর মদ্যপান করত। সিরাজ দাদু ওকে ডেকে বলল, তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আজকের পর তুই আর কোনোদিন মদ্যপান করবি না। এবং সিরাজ দাদুকে মানে পাগলের মতন ভালোবাসত। দাদুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, আজকের পর আমি কোনোদিন মদ্যপান করব না, এবং কোনোদিন করেনি। আর তারপর দিস ইজ দ্য হিস্ট্রি। আলিবর্দী খান মারা গেল, ও নবাব হলো,
সেই নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা, খুব ভালো কথা, হতেই পারে, আমাদের সবাইকার পরিবারেই ভাই বোন সব ঝগড়া থাকে, সেটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনেই ফর্টিফিকেশন করছে, একজন চন্দননগরে করছে আর একজন কলকাতার এইখানেতেই, যেখানে এখন জিপিও, সেই জায়গাতে কিছু ফর্টিফিকেশন করতে শুরু করেছে। সিরাজ বলল, তুমি আমার পারমিশন নিয়েছো যে ফর্টিফিকেশন করছো? তো ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, ব্রিটিশরা করলো না। ফর্টিফিকেশন মিন্স কেল্লা ফেল্লা বানাচ্ছে, নিজেদের এস্টাবলিশমেন্ট তৈরি করছে। তো এবার সিরাজ সৈন্য সামন্ত নিয়ে 1756 সালের 20 জুন এখানেতে ওই ব্রিটিশদের যে ফর্টিফিকেশন সেটা আক্রমণ করলো এবং ভেঙে গুঁড়িয়ে দিল পুরো। ফোর্ট উইলিয়াম, তখন ওই ফোর্ট উইলিয়াম না, ওল্ড ফোর্ট। এবং গল্প তৈরি করা হলো 146 জনকে নাকি ওই ব্ল্যাক হোল একটা 14x18 ফুট ঘরের মধ্যে আটকে রাখা হলো, সেখানে 126 জন মারা গেল। হলওয়েল এই সব গল্পগুলোকে লিখে ইংল্যান্ডে পাঠিয়েছিল। টোটালি একটা মিথ, সেই হতে পারে না সেটা। 14 ফুট বাই এর মধ্যে 100, আজকে যদি আপনি একটা এর মধ্যে করে দেখুন, ওটা হতে পারে না। এবং আবার তারপরেতে আবার এটাও পাওয়া গেছে যে সিরাজ পরের দিন যখন শুনেছে যে ওরকম আটকে রাখা হয়েছে, ওর সৈন্যরা আটকে রেখেছে, সিরাজই তাদের মুক্ত করেছে, এরকমও গল্প শোনা যায়। এবার ওই গল্পটা আদৌ ঘটেছে কিনা, আদৌ সেটা হলওয়েলের বানানো কিনা, এখানে একটা বড় প্রশ্ন থেকে গেছে। এবং ইতিহাসবিদরা যতজনই এইটা নিয়ে কাজ করেছে সবাই বলতে চেয়েছে যে ওটা একটা কাল্পনিক হলওয়েলের বানানো গল্প বা বাড়িয়ে বলা মোদ্দা কথা। একদম। সিরাজ ফিরে চলে গেল। এইটাকে আবার ব্রিটিশরা লিখলো ফল অফ ক্যালকাটা। আরে ফল অফ ক্যালকাটা কি করে হলো? অ্যাডমিনিস্ট্রেটর তো শ্রবণ রায়চৌধুরীরা তখন। তা সিরাজ কি আমাদের সঙ্গে যুদ্ধ করেছে? স্টিল শ্রবণ রায়চৌধুরী 1757 তো তখনও আমাদের কন্ট্রোল তো পুরো। মির্জাফর যতক্ষণ না বসছে ততক্ষণ তো আমার কন্ট্রোল। এই গল্পে আসছি, সিরাজের সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। সিরাজ তো আমাকে এসে বন্দি করেনি, আমার অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দেয়নি। ও শুধু ব্রিটিশরা যারা ওর কথা শোনেনি তাদের ফর্টিফিকেশন ধ্বংস করে দিয়েছে, বা সেগুলো ভেঙে চুরে দিয়ে আলীনগর নামকরণ করে আলিবর্দি খানের নামে নামকরণ করে দিয়ে চলে গেল। তাহলে ফল অফ ক্যালকাটাটা কি করে হলো? অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ উইথ শ্রবণ রায়চৌধুরী ফ্যামিলি। ঠিক আছে, এইবার রবার্ট ক্লাইভকে ম্যাড্রাস থেকে ওই ফোর্ট সেন্ট জর্জ থেকে কলকাতায় পাঠানো হলো। আচ্ছা, এখানে আমার মনে একটা প্রশ্ন আসছে যে যখন ধরুন ফোর্ট হচ্ছে তখন যারা অ্যাডমিনিস্ট্রেটর মানে শ্রবণ রায়চৌধুরী পরিবার, তাদের ভূমিকাটা কি ছিল? এবার দেখুন, সেই সময়তে ব্রিটিশরা আস্তে আস্তে অনেক পরিমাণেতে ঢুকতে শুরু করে দিয়েছে, অন্যান্য ইউরোপিয়ান, তারা এবার বসবাস করছে ওই জায়গাটাতে। এবার সেইখানেতে তারা কেল্লা তৈরি করছে। এই যে সিরাজের কাছে, এবার আমি যদি বলি যে সাবর্ণরাই সিরাজের কাছে এই খবরটা পাঠালো যে ওখানে ফর্টিফিকেশন হচ্ছে, তুমি আটকাও, এটাই তো স্বাভাবিক নয় কি? আমার কাছে তো সেনা নেই যে আমি তাদের সঙ্গে লড়াই করব, আমি ইনফরমেশনটা আমার বসকে দিয়ে দিলাম। শ্রবণ রায়চৌধুরীর কাছে তখন লোকাল পুলিশ বা এইরকম সেটা আমি তো লড়াই সেনাবাহিনী নয়, তো ওদের সঙ্গে লড়বো কি করে? লড়তে কে পারে? নবাব পারে। তো নবাবকে আমি ইনফরমেশন দিলাম, নবাব সেখানেতে করলো, এটাই তো স্বাভাবিক। আজকে যেটা স্ট্যাটাসে ধরুন ডিএম তো সেনা নিয়ে আসতে হবে না, ডিএম মুখ্যমন্ত্রীকে জানাবে বা একে উচ্চ মহলকে জানাবে, তারা গিয়ে করবে কাজটা, সেম জিনিস। এইবার নামকরণ করে চলে গেল, রবার্ট ক্লাইভ এলো। এইবার আসল গল্পটা শুরু হলো। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং পার্ট। একটা গোল টেবিল বৈঠক বসলো। গোল টেবিলের বৈঠকে কে কে বসে আছে? কলকাতার কোথাও একটা আশেপাশে বসে, কোন জায়গায় এটা বলা মুশকিল, কার বাড়িতে বসেছিল এটা বলা মুশকিল। আপনি বসে আছেন, আমি বসে আছি, মধ্যখানে একটা গোল টেবিল, এরকম 4-5 জন বসলো। কারা তারা? একজন রবার্ট ক্লাইভ, একজন জগৎ শেঠ, একজন কৃষ্ণচন্দ্র রায়, একজন রাজবল্লভ, আর মধ্যমণি রাজা নবকৃষ্ণ দেব। আচ্ছা, এই গোল টেবিল বৈঠক বসলো। রাজা নবকৃষ্ণদেব কে ছিলেন তখন? রাইট, এই প্রশ্নটার আমি অপেক্ষায় ছিলাম, কারণ আমি আমার টপিকে এসে গেছি একদম। অন্ধ্রপ্রদেশে একটা কিংডম ছিল ওয়াদনার বলে, আজও আছে ওয়াদনার। তো সেখানে
হিন্দু রাজাদের মুন্সি হচ্ছে এই দেবরা ছিল। তো কিছু অসামাজিক কাজকর্ম বা করাপশনের জন্য তাদের পুরো ফ্যামিলিকে ওই অন্ধ্রপ্রদেশের ওয়াদনার থেকে বের করে দেওয়া হয়। তার মানে এরা তেলেগু ভাষী, তেলেগু লোক কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখান থেকে আসে বেনারস, বেনারস থেকে পরবর্তী সময় আসে বাংলায়, এসে মুদিখানার ব্যবসা শুরু করে। কামু মুদি বলা হতো ওদের, কোনো একজন বাড়ির লোকের থেকে। এই পরিবারের রূপটিনী দেব, তিনি ভালো লোক, নো ডাউট ভালো লোক। তিনি আমাদের বাড়ির নায়েব ছিলেন, ভালো কাজকর্ম করেছেন, আমাদের বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক ওনার ছিল। তার ছেলে রামচরণ দেব, আবার করাপশন, আবার বরখাস্ত। আচ্ছা, আমাদের বাড়ি থেকে বরখাস্ত করা হলো তাকে। তার ছেলে হচ্ছে নবকৃষ্ণদেব। নো ডাউট নবকৃষ্ণদেব অত্যন্ত জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশুনো করেছেন এবং ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাতেন। সেই থেকে ব্রিটিশদের সঙ্গে তাদের সখ্যতা এই পরিবারের শুরু হয়। খুব ভালো কথা। তো এই যে গোল টেবিল বৈঠকেতে বসলো, সেই সময় নবকৃষ্ণদেব হচ্ছে অন্যতম একজন মাথা, এখানকার সমাজের মাথা, বুদ্ধিজীবী। তো রবার্ট ক্লাইভের মাথায় এটা উনি ঢোকালেন যে আপনি ভারতবর্ষে এখন এই তলাতে ফ্রেঞ্চরা এসে গেছে, অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি এই সবগুলো রয়েছে, সারা ভারতবর্ষকে আপনি এখন পলিটিক্যাল পাওয়ার পেতে চাইছেন, সেই পলিটিক্যাল পাওয়ারটার সুবিধে আমরা আপনাকে করে দিচ্ছি। কিভাবে না, বাংলা সুবা সব থেকে প্রসপারাস ল্যান্ড, রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়, সব থেকে বেশি রেভিনিউ জেনারেট হয় এই সুবা থেকে সারা ভারতবর্ষে। এই সুবার দায়িত্বে এখন কে রয়েছে? সিরাজ নবাব, বাংলার নবাব। তাকে যদি আপনি হটাতে পেরে এই সুবাটা দখল করতে পারেন, তাহলে বাংলা সহ এই আসাম, উড়িষ্যা, বিহারের যে অংশটা বাংলা সুবা, এই জায়গার পুরো রেভিনিউটার টাকাটা আপনি পাবেন এবং ওই টাকা দিয়ে সারা ভারতবর্ষকে দখল করতে পারবেন, অন্যদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন। এই বুদ্ধিটা রবার্ট ক্লাইভের মাথায় ঢোকালো হচ্ছে নান আদার দ্যান নবকৃষ্ণ দেব। এবং কি বললো, জগৎ শেঠ সেই সময় সব থেকে বড় ব্যাংকার, এবং জগৎ শেঠ একটা কিন্তু পোস্ট, জগৎ শেঠ কিন্তু মানে ওই লোকের একজন আলাদা আলাদা নাম, তার বাবার আলাদা নাম, তার ছেলের আলাদা নাম। জগৎ শেঠ একটা পোস্ট, নট আ পার্সন। জগৎ শেঠ তার আলাদা আলাদা নাম আছে, এবং এরা হচ্ছে এবং এরা জৈন, এরা হচ্ছে সব রাজস্থানের লোক, সব থেকে বড় ব্যাংকার, সব থেকে বড় টাকা। ওই সময় যে জগৎ শেঠ ছিল, মানে ওই জগৎ শেঠ পোস্টে ছিল, সে এই চক্রান্তে জড়িত ছিল। ঠিক তাই। আচ্ছা। এবং ঠিক হলো যে ওই যুদ্ধতে যা খরচা হবে সেটা জগৎ শেঠ প্রোভাইড করবে। এবার বোরে হিসেবে কাকে কাকে নেওয়া হলো? মির্জাফর, শওকত জং, ঘাসটি বেগম। আচ্ছা, এই জগৎ শেঠদের সাথে সিরাজের সমস্যাটা কোথায় ছিল? এদের ব্যবসা বাণিজ্য এরকম, সিরাজকে পছন্দ করে না, ও সিরাজকে পছন্দ করে না, সিরাজ নাকি ওকে থাপ্পড় মেরেছিল, এরকম বিভিন্ন গল্প আছে, সেটা তাদের আলাদা বিষয়, সেটা ইন্টারনাল সমস্যা। সেরকম সমস্যা থাকতেই পারে। একটা সব থেকে বড় ব্যাংকার আছে, সে অনেক দাবি করতে পারে রাজার কাছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেভাবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করে, একই জিনিস, সে সেই কন্ট্রোলটা হয়তো মেনে নেয়নি, একই জিনিস। আজও যা জিনিস বলেছি না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজ থেকে 200 বছর আগে যে ঘটনা, আজও তাই আছে, একদম মুখগুলো আলাদা হয়ে যায় শুধু। তো সিরাজকে হটানো হবে, এইসব প্ল্যান হলো। বোরে হিসেবে ওই তিনজনকে প্ল্যান করা হলো, মির্জাফর, ঘাসটি বেগম, শওকত জং, যারা সিরাজের এগেনস্টে হলো। মির্জাফর সিরাজের এগেনস্টে ছিল না, কিন্তু মির্জাফরকে বলা হলো যে তোমাকে আমরা নবাব করে দেবো, ওই লোভে পড়ে গেল। এইবার 23শে জুন পলাশির যুদ্ধ হলো। তার কদিন বাদে সিরাজ ধরা পড়লো। মিরান তার গলা কেটে নিয়ে শুলেজ করে সব ঘুরতে, লাফাতে লাফাতে সব উল্লাস করতে লাগলো। এবার বাংলার ট্রেজারি লুট হলো। যারা ষড়যন্ত্রকারী তারা এবার ট্রেজারি থেকে যে যার মতন চুরি করতে শুরু করলো। নবকৃষ্ণ দেব নাকি 12খানা স্বর্ণালঙ্কার ভর্তি নৌকো নিয়ে এলো, নিয়ে এসে তৈরি হলো শোভাবাজার রাজবাড়ি। আচ্ছা। এবার মির্জাফর বসলো হচ্ছে মসনদেতে, নবাবে পাপেট রুলার হিসেবে। মির্জাফর ফার্স্ট কি কাজ করলো
এই 24 পরগনাটা, তার আগে ফারুকশিয়ার তো 38টা গ্রাম দিয়েছিল, সে তো আগের গল্প। কলকাতা এই 24 পরগনাটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দিল, যার 8টা আমাদের জায়গির ছিল, ফ্রি অফ কস্ট। তাহলে কি হলো, এই যে পলাশির ষড়যন্ত্র, তাতে দ্যাট ওয়াজ নট অনলি এগেনস্ট সিরাজ বাট অলসো সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি। সিরাজের পতন হলো, সঙ্গে সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরও পতন হলো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চলে গেল 1608 to 1757। দ্যাটস ওয়াই আমি এই চ্যানেলে বসে, আপনার পডকাস্টে বসে আমি এবার দৃঢ়ভাবে বলে যাচ্ছি, দ্যাটস ওয়াই আই অ্যাম এগেনস্ট শোভাবাজার রাজবাড়ি দেব ফ্যামিলি। আমাকে প্রশ্ন করে কেন দেবের পরিবারের এগেনস্টে এত গ্রাজ? এই জন্যেই গ্রাজ। শুধু সিরাজের পতন নয়, আমার পরিবারকে ধ্বংস করেছে নবকৃষ্ণ দেব অ্যান্ড হিজ ফ্যামিলি, অ্যান্ড আই ওন্ট ফরগেট দ্যাট। আমি তাদের কোনোদিন ক্ষমা করব না, এটা আমি দৃঢ়ভাবে আবার বলছি আজকে এইখানে বসে। সত্যটা সত্য। হ্যাঁ, তার মানে কি এই নয় যে আজকে যারা শোভাবাজার রাজবাড়িতে আছে তাদের প্রতি আমার কোনো গ্রাজ আছে। অসংখ্য টিভির অনুষ্ঠানে, অসংখ্য সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গে কথা বলেছি, পাশে বসেছি, গল্প করেছি, সবই করব, কেন করব না? তাদের পূর্বপুরুষদের ঘটনা যেটা আমার পূর্বপুরুষকে এফেক্ট করেছিল, আমার শত্রুতাটা সেইটুকু ঐতিহাসিক সত্যর, দ্বন্দ্বটাও ইতিহাসের একদম। সেই ইতিহাসটা আমি দৃঢ়ভাবে নবকৃষ্ণদেব এক্সপোজড বলে মানুষের সামনে তুলে ধরেছি, তুলে ধরব। এই নবকৃষ্ণদেব দুর্গাপুজো শুরু করলো 1757 সালে, ওই বছর দুর্গাপুজো শুরু হলো। রবার্ট ক্লাইভ এসছে উদ্বোধন করতে সেই দুর্গাপুজোর, নিকি এসছে এলাহাবাদ থেকে নাচ দেখাতে, গরুর মাংস এসেছে, নবকৃষ্ণদেব রবার্ট ক্লাইভকে হাওয়া করছে, আর একদিকে দুর্গাপুজো হচ্ছে। This was the scenario in 1757. এটা আমার কথা নয়, আমি বারবার বলছি, আমার কথা একদম বিশ্বাস করবেন না কেউ, দর্শকদের সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করবে না। আমি শুধু ফ্যাক্টসগুলো আপনাদের সামনে এনে দিচ্ছি, বিচার করবেন আপনারা। দেবশ্রী রায়চৌধুরী বলছে, সব মিথ্যা কথা বলছি আমি। যেমন গ্যালিলিও বা কপারনিকাসকে দিয়ে লেখানো হয়েছিল যে যা লিখেছি আমি মিথ্যা লিখলাম, আমি যা বলছি সব মিথ্যা। আমি যা বলছি আজকে এই পডকাস্টে বসে যা বলছি সব মিথ্যা। আমি শুধু কিছু ঘটনা, কিছু ঐতিহাসিক যে দিকগুলো আমাদের চোখের বাইরে লুকিয়ে রাখা হয়েছিল, সেইগুলো আমি মানুষের সামনে তুলে ধরছি। মানুষ বিচার করবে ইতিহাসের ছাত্র হিসেবে কোনটা হতে পারে, কোনটা হতে পারে না, কতটা সত্যি, কতটা গল্প, কতটা মিথ। এই দুর্গাপুজো হলো, খুব ভালো কথা, তাদের ব্যাপার তারা করছে, সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই। গরুর মাংস হোক আর নিকি নাচ করুক, সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই। এটা তাদের কালচার, তারা বুঝেছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, করেছে, বেশ করেছে। তার নাতি হচ্ছে রাধাকান্ত দেব। কে এই রাধাকান্ত দেব? তার সঙ্গে ডিরেক্ট লড়াই আমাদের আবার। কেন? রামমোহনকে খড়ম মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো যাতে সতীদাহ ব্যান না হয়, এবং 1000 লোকের প্রিভি কাউন্সিলে সই পাঠানো হলো। ডিরোজিও যখন 23 বছর বয়স, এরও 23 বছর বয়স মনে রাখুন, 23 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত, খেতে পাচ্ছে না বেচারা। রাধাকান্ত দেব তাকে ওই ঠাকুর দালানে বললো যে তোমাকে আমি খেতে দেবো, তুমি এসো। এবং ডিরোজিওর বোন বলল, আপনি রাজামশাই আমাকে খেতে দেবেন আমাদের? আমরা নিশ্চয়ই যাব আপনার কাছে। জানে যে ও কিন্তু অ্যান্টি, ইয়ং বেঙ্গলের এগেনস্টে ওরা করে, কিন্তু ওই খাবার জন্য, খাবার পাচ্ছে না বেচারারা, ভাই বোন গেল। সেখানে ডিরোজিওকে জুতোর মালা পরানো হলো, সকলের সামনে অপমান করা হলো তাকে, প্ল্যান করে একদম। এবং ওর বোন হাউ হাউ করে কাঁদছে সেখানে ঠাকুরদালানে দাঁড়িয়ে। এটা আমরা ঝড় বলে একটা বাংলা সিনেমা হয়েছিল, সেখানে আপনি এই ঘটনাটা দেখতে পাবেন। এবার কি হলো? বিদ্যাসাগরকে চরমভাবে হেনস্থা করা হলো যাতে বিধবা বিবাহ প্রচলন না হয়। আর এই বিদ্যাসাগর হচ্ছে আবার আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, হলো এই রাধাকান্ত দেব রানী রাসমণিকেও বাধা দিয়েছেন
মন্দির করবার জন্য, যেহেতু ও শূদ্র দাস। এদিকে মজার ব্যাপার, এই দেবরা কারা? এরাও তো না ব্রাহ্মণ না ক্ষত্রিয়, আরও তলায়। তারা আবার একজন আবার আরেকজনকে বলেছে। অদ্ভুত হাসির ব্যাপার এগুলো। এই ঘটনাগুলো আমাদের কলকাতার বুকে আমাদের সামনে ঘটেছে, কিন্তু এইগুলো নিয়ে আমরা ভাবিনি। সেই ভাবার জায়গাটা আমি শুধু মানুষকে নিয়ে যেতে চাই, যে আপনারা ভাবুন কি ঘটনাটা ঘটেছিল, তারপর বিচার করুন কে ঠিক কে ভুল। দেবশ্রী রায়চৌধুরী মিথ্যে কথা বলছে, সত্যি কথা বলছে, শ্রাবণ রায়চৌধুরী কী ছিল, দেব পরিবার কী, আপনারা বিচার করুন। আমি শুধু তথ্যগুলো মানুষের সামনে সঠিকভাবে, যে তথ্যগুলো এতদিন আসেনি, আমি সেটা সামনে নিয়ে আসতে চাই। শ্রাবণ রায়চৌধুরী পরিবার পরিষদ, শ্রাবণ সংগ্রহশালা এই কাজটা করছে, শুধু আর কিচ্ছু করছি না আমরা। এই রাধাকান্ত দেব তখন সমাজের মাথা হয়ে বসেছে। এবার কালীচরণ দত্ত, তার ইচ্ছে হয়েছে তিনি গঙ্গা প্রাপ্তি হবেন। এবার গঙ্গা প্রাপ্তি সাধারণত ব্রাহ্মণরাই হয়, মানে মৃত্যুশয্যায় গঙ্গার ঘাটে গিয়ে হবে, ওখানেতেই মারা যাবে, ওখানেই ওনাকে পোড়ানো হবে। ইনি দত্ত, যারা কিন্তু ওর ওপরেতে, ঠিক আছে, তাকে কোনো নিদান দিল যে ওর গঙ্গা প্রাপ্তি করা যাবে না। এই সত্ত্বেও ওর ছেলে ও বাবাকে নিয়ে গেল, অসুস্থ বাবাকে নিয়ে গঙ্গার ঘাটে রাখলো, সেখানেতে তিনি কদিন বাদে মারা গেলেন। তার এইবার অন্ত্যেষ্টি হলো। এইবার কোনো ব্রাহ্মণ তার শ্রাদ্ধ করবে না, নিদান এলো। কে দিল? রাধাকান্ত দেব। যেহেতু তার কথা শোনা হয়নি, তাই তার শ্রাদ্ধই করতে দেবে না। এই কালীচরণ দত্তর ছেলে তখন আমাদের যিনি জমিদার সন্তোষ রায়চৌধুরীর কাছে এসে আবেদন করলেন যে আপনি কিছু করুন। সন্তোষ রায়চৌধুরী তখন, যিনি কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা, বলে রাখলেন, সন্তোষ রায়চৌধুরী তখন 1000 ব্রাহ্মণকে নিয়ে গিয়ে বিরাটভাবে তার শ্রাদ্ধ করলো, এগেনস্ট রাধাকান্ত দেব দাঁড়িয়ে। তাহলে দ্বন্দ্বটা কোন জায়গায় বুঝতে পারছেন? নবকৃষ্ণদেব, পরবর্তী সময় রাধাকান্ত দেব। তো সেই দ্বন্দ্বটা, এটা হিস্টোরিক দ্বন্দ্ব। এটা আমি দেবশ্রী রায়চৌধুরী শোভাবাজার রাজবাড়ির এগেনস্টে আমি কথাগুলো বলছি বা তারা রাগ করছে এই ঘটনাটা নয়। এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেইটাই বলছি। রাধাকান্ত দেবের সঙ্গে আমার দাদু ঝগড়া করেছে, আমিও করছি, সেই ঘটনাটাকে আমি উল্লেখ করছি। আমি এখনকার মানুষদের সঙ্গে ঝগড়া করছি না, আমি উল্লেখ করছি সেই ঘটনাটা, যে সেই ঘটনাটা ঘটেছে। আমার দাদুর সঙ্গে যে বিবাদগুলো হয়েছে। আবার আর একটা মজা দেখুন, বাংলা গীতির জাদুকর, প্রথম আধুনিক বাংলা গান কে লিখেছেন? প্রণব রায়, আমার দাদু। প্রণব রায় গান লিখলেন, পলাশির প্রান্তরে ডুবে গেল বাংলার সূর্য, এরকম বলে একটা গান লিখলেন, যে গানটা হচ্ছে আরতি মুখোপাধ্যায়ের প্রথম বেসিক সং। সেটাও ওই নবকৃষ্ণদেব, শোভাবাজার বা যারা ওই ষড়যন্ত্র করেছিল তাদের এগেনস্টে লেখা 1940-এর দশকে। তাহলে দাদু প্রণব রায়ও কিন্তু ওই একই ফিলোসফিতে বিশ্বাস করে পলাশির ওই ষড়যন্ত্রকে কন্ডেম করে এসেছে। আমিও তাই করছি আজকে 2025-এ দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে এই 1757 সাল পর্যন্ত সাবর্ণদের জায়গির হলো, শেষ হয়ে গেল আমাদের গল্প। আমরা পকেটসে চলে এলাম। এইবার ব্রিটিশ এবং তাদের যে অ্যালাই যে পরিবারগুলো উত্তর কলকাতা, যারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, ইনক্লুডিং রানী রাসমণির ফ্যামিলি করেছে, পরবর্তী সময় রানী রাসমণি বা ব্রিটিশদের এগেনস্টেও লড়াই করেছেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের অনৈতিক কাজের বিরুদ্ধে। তো এই পরিবারগুলোই কলকাতার তখন কি বলবো মাথা হতে শুরু করলো। কলকাতার ব্যবসাদার পরিবার, তাদের হাতেই সব পয়সা এসে গেল, তাদের জীবনযাপন চেঞ্জ হয়ে গেল, বাবু কালচার শুরু হয়ে গেল। এই গল্পগুলো 1757 থেকে আস্তে আস্তে কলকাতার যে রূপধারা, যার রূপ, সেটা সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। এবং পাশাপাশি কি হলো না, 1757 আগে বা ওখানে একটা তৈরি করে নেওয়া হলো, জোপচার্নক একটা নাম,
যে 1757 আগে কলকাতা কোনো ইতিহাসই ছিল না। রাইট, সাবর্ণরাও নেই, সাবর্ণদের মুছে দেওয়া হয়ে গেল, সাবর্ণরা নেই, কেউ নেই। ওই জোপচার্নক এসেছিল, প্রতিষ্ঠা করলো, তারপর ব্রিটিশরা এসে সিরাজকে হটিয়ে দিল, আগেটা দিয়ে আমরা উন্নতি করেছি। করে দিল, ব্যাস। এবং পেড হিস্টোরিয়ান এবং রাইটারদের দিয়ে বিভিন্ন বই, গল্প, কথা সব লেখানো শুরু হলো। তার মধ্যে শ্রীপান্থ থেকে শুরু করে সবাই রয়েছে। যে সাবর্ণদের উল্লেখ, সাবর্ণদের কতটা খারাপভাবে দেখানো যায়, এই গল্পগুলো পর 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 বইয়েতে হয়েছে। ছোটবেলা থেকে সেইগুলো আমি পড়েছি, আমার রক্ত ফুটেছে, জাস্ট গরম হয়ে ফুটেছে, কবে আমি এর প্রতিশোধ নিতে পারবো। এই যে কলঙ্ক সাবর্ণদের মাথায় লাগানোর চেষ্টা করেছে কিছু উত্তর কলকাতার পরিবার, তাকে আমি আটকাবই, এটা ছিল আমার, বললাম, মিশন ছিল। ওই একটা মিশন জোপচার্নকের, ওটার সঙ্গে হয়ে গেছে, আর ওইটারই সঙ্গে এই লড়াইটাও। সত্য ইতিহাস মানুষের সামনে থাকবে। সাবর্ণ রায়চৌধুরী পরিবার যদি খারাপ কাজ করে থাকে, খারাপ কাজ করেছে, সেটা মানুষ কন্ডেম করুক, ভালো কাজ করলে তাকে করুক। তেমনি নবকৃষ্ণদেবের পরিবার ভালো অনেক কাজ করেছে, সেগুলোকে আমি কুর্নিশ জানাচ্ছি। আবার যে খারাপ কাজগুলো আছে তাকে আমি কন্ডেম করব, 100 বার করবো। আমার পরিবার তার জন্য নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, নবকৃষ্ণদেবের জন্য। আই হ্যাভ টু ফাইট ফর দ্যাট, আই হ্যাভ টু টেল দ্য পিপল দ্য ট্রুথ। আমি ভয় পাই না বলতে, সত্য কথা বলতে আমি কোনোদিন ভয় পাইনি, পাবো না, আমার সিদ্ধারা সোজা। সো দিস ইজ হিস্ট্রি। এইটা হলো সত্য কলকাতার গল্প, যেটা পরবর্তী সময় 2003 সালে মহামান্য কলকাতা হাইকোর্ট রায়ের মাধ্যমে জানিয়ে দিলেন যে না, ব্রিটিশদের হাতে কলকাতা তৈরি নয়, কলকাতার একটা নিজস্ব ঐতিহ্য, নিজস্ব গল্প, নিজস্ব একটা ঐতিহ্য, ইতিহাস ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইতিহাসের পাতায় অনেক হারিয়ে যাই, তবে আমার ইচ্ছা রইল যে আপনার সাথে আরও ইতিহাস নিয়ে কথা বলা। একটা এপিসোডে ডেফিনেটলি এগুলো শেষ হয় না, তবে যেভাবে আপনি ইতিহাস নিয়ে কাজ করে চলেছেন এবং আপনার নিজের কাজগুলো যেগুলো করে চলেছেন, আমি আশা করি সেগুলো অবশ্যই সফল হোক। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য, কিন্তু এখানেই আমাদের এই সিরিজ অফ এপিসোডটা শেষ নয়। আমরা আরও বেশ কিছু প্ল্যান অলরেডি করে ফেলেছি। আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে জানাবেন, তবে ইচ্ছা না থাকলেও আজকে সময়ের অভাবে শেষ করতেই হচ্ছে। তবে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য।